আজকে ফার্স্ট যেটা দিয়ে আমরা শুরু করব সেটা হচ্ছে, ধরে নিচ্ছি একটা ফাংশন এফ হচ্ছে ইন্টিগ্রেবল ক্লোজড এবি তে। তাহলে এফ যদি ইন্টিগ্রেবল হয়, দেখাতে বলেছে মড এফ, এফ এর মড ফাংশনটা ইন্টিগ্রেবল হবে। এর আগের দিন দেখবে আমরা দুটো প্রপার্টি ইম্পর্টেন্ট করেছি থিওরাম। একটা হচ্ছে এফ আর জি দুটো ফাংশন যদি ইন্টিগ্রেবল হয় তাহলে তাদের সাম ফাংশন এফ প্লাস জি ইন্টিগ্রেবল হবে। এবং তারপরে দেখবে থিওরেম নাম্বার 2টা করেছি যে এফ যদি ইন্টিগ্রেবল হয় তার সাথে যদি কোনো একটা স্কেলার গুণ করা যায়, ধরো সি, তাহলে সি এফ সেটাও ইন্টিগ্রেবল হয়। আজকে আমরা 3 নম্বর প্রপার্টি, ঠিক আছে, তাহলে থিওরেম নাম্বার 3, সেই প্রপার্টিটা কি বলেছে, কোনো একটা ফাংশন এফ যদি ইন্টিগ্রেবল হয় ক্লোজড এবি তে, তাহলে তার মডের ফাংশনটাও ইন্টিগ্রেবল হবে। ঠিক আছে, এটা হচ্ছে 3 নম্বর থিওরেম। আচ্ছা, কি করে প্রুভ করবো দেখো। সবার আগে আমরা একটা কাজ করি, যাকে ইন্টিগ্রেবল দেখাতে হবে সেই ফাংশনটা বাউন্ডেড কিনা চেক করি। হ্যাঁ, যেহেতু এফ হচ্ছে রিমেন ইন্টিগ্রেবল, ঠিক আছে, তাহলে কোনো একটা ফাংশন যদি রিমেন ইন্টিগ্রেবল হয় তাহলে সেটা বাউন্ডেড হবে। বাউন্ডেড হওয়া মানে দেন দেয়ার এক্সিস্ট এ পজিটিভ রিয়াল নাম্বার, ধরে নিলাম কে, সাজ দ্যাট, বাউন্ডেড হওয়া মানে মড অফ এফ এক্স, তাই তো, লেস দ্যান ইকুয়াল টু কে ফর অল এক্স বিলংস টু ক্লোজড এবি। এবার আমাদের দেখাতে হবে যে এফ বাউন্ডেড, এটা আমরা ধরে নিলাম, আমাদের দেখাতে হবে মডেলটা বাউন্ডেড। ব্যাপারটা বোঝো, ইন্টিগ্রেবল তো মডেলটা দেখাতে হবে, তাহলে মডেল ইন্টিগ্রেবল দেখানোর আগে সব থেকে ফার্স্ট কাজ হচ্ছে যে মডেল যেটা ইন্টিগ্রেবল আমরা দেখাবো সেটা বাউন্ডেড কিনা আগে চেক করে নেওয়া। এফ ইন্টিগ্রেবল বলে এফ বাউন্ডেড, এফ যদি বাউন্ডেড হয় তাহলে মড অফ এফ এক্স লেস দ্যান ইকুয়াল টু কি। এবার কে বলতে পারে মড এফ এই ফাংশনটা যদি বাউন্ডেড হয় তাহলে কি হবে, মড এফ যদি বাউন্ডেড হয় তাহলে কি হবে, তাহলে মড এফ বাউন্ডেড মানে মড এফ অফ এক্স, ব্যাপারটা বোঝো ভালো করে। এফ যদি বাউন্ডেড হয় তাহলে এফ অফ এক্স তার মড, মড এফ বাউন্ডেড তাহলে মড অফ এক্স, মড অফ এফ অফ এক্স তার মড, তাই না, মড অফ। আচ্ছা, তোমরা এটা জেনে রাখবে মড অফ এফ অফ এক্স মানে মড অফ এফ এক্স, আমরা করি না মড অফ এফ এক্স, মড অফ এফ অফ এক্স মানে মড অফ এফ এক্স, ঠিক আছে। তাহলে মড অফ এফ অফ এক্স, মড এফ মানে কি, মড এফ মানে হচ্ছে একটা জাস্ট ফাংশন, তো মড এফ অফ এক্স মানে আমরা কি জানি মড অফ এফ এক্স। তাহলে এখানে দেখো ভেতরে হয়ে গেল মড অফ এফ এক্স, বাইরে কিন্তু মড আছে, এই যে এখানে একটা, এই যে, তার ভেতরে ছিল মড এফ অফ এক্স, তাহলে ভেতরে যেটা মড এফ অফ এক্স সেটা হয়ে গেল মড অফ এফ এক্স, আর বাইরে মডটা থাকলোই। এবার মডের ভিতর মড মানে দুবার মড লেখাটা ইউজলেস, একবার লিখলেই হয়, তার মানে আলটিমেটলি এটা মড অফ এফ এক্স দাঁড়ালো, এবং মড অফ এফ এক্স আগের লাইন থেকে কি পেয়েছি, লেস দ্যান ইকুয়াল টু কে, কখন ফর অল এক্স বিলংস টু ক্লোজড এবি। তাহলে কি বলতে পারি, দেয়ারফর mod f is bounded, কোথায়, অন ক্লোজড এবি। আমি একটু লাল কালি দিয়ে এটা ব্র্যাকেটে লিখে দিলাম যে mod f of x is equal to mod of fx, এটা যাতে মাথায় রেখে, ঠিক আছে, ক্লিয়ার। তাহলে mod f বাউন্ডেড আমরা পেয়ে গেছি। এবার কি করব আমরা বলো, আমরা কন্ডিশন ফর ইন্টিগ্রেবিলিটি কাজে লাগাবো। কন্ডিশন ফর ইন্টিগ্রেবিলিটি মানে এরকম একটা এপসাইলন সবার আগে আমাদের চুজ করতে হবে, করে ফেলি, ঠিক আছে। আচ্ছা, যেহেতু এফ হচ্ছে ইন্টিগ্রেবল, এফ আর অফ এবি তে আছে, তাহলে
কন্ডিশন ফর ইন্টিগ্রেবিলিটি থেকে কে বলতে পারে আমরা কি বলবো যে কোনো এপসিলনের জন্য এফ যদি ইন্টিগ্রেবল হয় দেন কে বলতে পারে? There exists a partition ভেরি গুড। on closed interval পার্টিশনটার নাম দিয়ে আগে পি বলো, অফ ক্লোজড ইন্টারভাল এ বি such that such that UPF minus LPF less than epsilon. আপার সাম মাইনাস লোয়ার সাম কার এফ ফাংশনের পি পার্টিশনের রেসপেক্টে লেস দ্যান এপসিলন, তাই না? যেহেতু এফ ইন্টিগ্রেবল এটা জানি। আর আমাদের দেখাতে কি হবে? মড এফ ইন্টিগ্রেবল, তাহলে আমাদের প্রমাণ কি করতে হবে কে বলতে পারে? কন্ডিশন ফর ইন্টিগ্রেবিলিটি থেকে আমাদের প্রমাণটা কি করতে হবে? Upper integral of mod f minus lower integral of mod s less সেটা than less than epsilon. কারেক্ট। আমাদের প্রমাণ করতে হবে কিন্তু এফ এর জন্য না, আমরা জানি এফ ইন্টিগ্রেবল বলে এফ এর জন্য আপার সাম মাইনাস লোয়ার সাম, আপার ইন্টিগ্রাল না আপার সাম মাইনাস লোয়ার সাম, সেটা লেস দ্যান এপসিলন। আর মড এফ এর ক্ষেত্রে এবার প্রমাণ করতে হবে যে আপার সাম মাইনাস লোয়ার সাম লেস দ্যান এপসিলন। তাহলে মড এফ এর ক্ষেত্রে কি করে প্রমাণ করব? এক কাজ করি, আমরা ধরে নিই পি যে পার্টিশনটা আমরা পেলাম সেই পার্টিশনটা হচ্ছে এরকম x0 x1 x2 ডট ডট করে xn, ঠিক আছে? ওয়্যার যেখানে a ইকুয়াল টু x0, তার থেকে x1 বড়, তার থেকে x2 বড়, ডট ডট করে সব থেকে বড় হচ্ছে xn ইকুয়াল টু b, ঠিক আছে? আর কতগুলো জিনিস আমরা ধরে নিই, সেটা হচ্ছে ক্যাপিটাল এম আর সুপ্রিমাম অফ এফএক্স। আচ্ছা কোন জায়গায় সুপ্রিমাম? আমরা এটা প্রথম দিন থেকে করে এসেছি, এক্স আর মাইনাস ওয়ান থেকে এক্স আর, স্মল এম আর ইনফিমাম অফ এফএক্স, এক্স যেখানে এক্স আর মাইনাস ওয়ান থেকে এক্স আর, ঠিক আছে? আচ্ছা ক্যাপিটাল এম আর ড্যাশড সুপ্রিমাম অফ মড এফ অফ এক্স এর, ক্যাপিটাল এম আর হচ্ছে সুপ্রিমাম এফ অফ এক্স এর, আর এম আর ড্যাশটা হচ্ছে মড এফ অফ এক্স এর। এখানে এক্স এক্স আর মাইনাস ওয়ান থেকে এক্স আর, আর সিমিলারলি স্মল এম আর ড্যাশ কি হবে তাহলে? ইনফিমাম অফ কার হবে? মড এফ এর, মড এফ অফ এক্স এর। এখানে এক্স বিলং করছে এক্স আর মাইনাস ওয়ান থেকে এক্স আর। আচ্ছা ফর কার জন্য? আর এর ভ্যালু হচ্ছে 1 2 ডট ডট করে n। আমি কি বোঝাতে পারছি? ক্লিয়ার? দেখো ধরো যে কোনো দুটো পয়েন্ট নিলাম, একটা আলফা সাপোজ একটা বিটা, কোথা থেকে নিলাম? এক্স আর মাইনাস ওয়ান থেকে এক্স আর। ভালো করে দেখো কোথা থেকে নিলাম আলফা আর বিটাটা। তাহলে আলফা কোথা থেকে নিলাম? এক্স আর মাইনাস ওয়ান থেকে এক্স আর, বিটাটাও সিমিলারলি এক্স আর মাইনাস ওয়ান থেকে এক্স আর। যদি আমরা নিই তাহলে আমরা এরকম বলতে পারি কি উই হ্যাভ, দেখো তো ভালো করে। আচ্ছা আমি জানি না কজনে জানো, এটা কি সবাই জানো? মড এ মাইনাস মড বি তার হোল মড লেস দ্যান ইকুয়াল টু কত হয় কেউ বলতে পারবে? এটা একটা ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি যখন তোমরা করেছিলে, তারপরে দেখবে এটাও একটা ইনইকুয়ালিটি আছে, সেই ইনইকুয়ালিটিটাও তোমরা উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে করেছো। মড এ মাইনাস মড বি তার হোল মড লেস দ্যান ইকুয়াল টু, স্যার a প্লাস বি হবে না হবে করা যাবে কিন্তু আরো আরো আরেকটা আছে, এ প্লাস বি হলেও হবে, ওটা হবে মড অফ এ মাইনাস বি, তার থেকে ছোট বা সমান। এরকম ছিল কিন্তু মড এ মাইনাস মড বি তার হোল মড লেস দ্যান ইকুয়াল টু মড অফ এ মাইনাস বি। উদাহরণ দিয়ে ভেরিফাই করে নিতে পারো, কেউ যদি ইচ্ছা করে উদাহরণ দিয়ে এটা ভেরিফাই করে নিতে পারো যে এই ইনইকুয়ালিটিটা ট্রু কিনা। এই ইনইকুয়ালিটিটাকে কাজে লাগাবো, এটা একটা ইনইকুয়ালিটি কিন্তু, ঠিক আছে? এটাকে যদি কাজে লাগাই তাহলে উই হ্যাভ, দেখো তো এরকম বলতে পারি
mod f of alpha minus mod f of beta তার হোল মড। ভালো করে দেখো কি করলাম, mod f of alpha minus mod f of beta তার হোল মড কি দাঁড়ালো তাহলে, মড প্রথমে mod f of alpha মানে কি বলতে পারে, mod of f alpha minus mod f of beta মানে mod of f beta গোটাটার উপর মড। তাহলে এবার এটার সাথে সিমিলারিটি খুঁজতে পারছো, এখানে a আছে এখানে b আছে আর এখানে f alpha আছে এখানে f beta আছে। তাহলে দেখো mod of mod a minus mod b তার মড, ঠিক আছে, লেস দ্যান ইকুয়াল টু কি হবে তাহলে a minus b তার মড। এই যে এই ইকুয়ালিটি যদি কাজে লাগাই, এখানে a এর বদলে আছে f alpha আর b এর বদলে আছে f beta, তাহলে এটা কি হবে লেস দ্যান ইকুয়াল টু mod of কত হবে কে বলতে পারে, F alpha minus F beta. f alpha minus f beta, কারেক্ট। বুঝতে পারছি বিষয়টা, তাহলে ভালো করে মানে জিনিসটা রিয়ালাইজ করো। তাহলে ওভারঅল যদি এই মাঝখানে এটাকে বাদ দিই তাহলে mod of mod f of alpha minus mod f of beta, ঠিক আছে, mod f of alpha minus mod f of beta তার হোল মড লেস দেন ইকুয়াল টু mod of f alpha minus f beta, যে কোনো আলফা বিটা যদি xr minus 1 থেকে xr এর, ঠিক আছে। আচ্ছা তোমাদের দেখি কার মনে আছে, আমি এর আগের সেমিস্টারে যখন অ্যানালিসিস পার্টটা করাচ্ছিলাম তখন একেবারে ফার্স্ট চ্যাপ্টারে যখন কমপ্লিটনেস প্রপার্টি করাচ্ছিলাম, সুপ্রিমাম ইনফিমামের যখন ডেফিনেশন দিয়েছিলাম তখন দেখবে আমরা একটা অঙ্ক করেছিলাম এক্সারসাইজ থেকে। তো এরকম একটা অঙ্ক করেছিলাম, দেখি কারোর মনে আছে কিনা, আমি অঙ্কটা টুকছি। ইফ এস বি এ নন এমটি বাউন্ডেড সাবসেট অফ আর, দেখো অলরেডি আমি এটা পড়িয়ে ফেলেছি, তোমরাও করেছিলে এটা, এবং এটা আমি একটা অঙ্ক করিয়েছিলাম আরেকটা এক্সারসাইজও দিয়েছিলাম এই টাইপের। এসটা হচ্ছে একটা নন এমটি বাউন্ডেড সাবসেট অফ আর উইথ, আচ্ছা এস হচ্ছে কি রকম সাবসেট, বাউন্ডেড। এস যদি বাউন্ডেড হয় এবং যদি নন এমটি হয় তাহলে কমপ্লিটনেস প্রপার্টি থেকে তার সুপ্রিমাম এক্সিস্ট করে যেটাকে আমরা ধরছি ক্যাপিটাল এম, এবং তার ইনফিমাম এক্সিস্ট করে যেটাকে আমরা ধরছি স্মল এম। দেন কে বলতে পারে দেখি তো, এরকম অঙ্ক করেছিলাম, দ্য সুপ্রিমাম অফ দ্য সেট, নাম দিয়েছিলাম টি, টিতে কারা আছে, টিতে হচ্ছে যারা মড অফ এক্স মাইনাস ওয়াই আকারে আছে, যেখানে এক্স আর ওয়াই দুটোই এসে, ইজ কে বলতে পারে টি সেটের সুপ্রিমাম, m minus m, M কোন M? minus capital বড় M হাতের minus M small minus m, কোন এম, দুটোই এম আছে, কোন এম মাইনাস কোন এম, capital M minus small m. Very good. মনে পড়ছে? যাদের মনে পড়ছে না তারা একবার দেখে নিতে হবে প্রিভিয়াস পড়াটা, যখন আমি একেবারে সুপ্রিমাম আর ইনফিমাম শুরু করেছিলাম সেটা করার পর এই এক্সারসাইজটা করেছিলাম, এবং এটা খুব ইম্পর্টেন্ট একটা এক্সারসাইজ। আর ইনফিমামটাও করেছিলাম, আমি এখানে ইনফিমাম জানতে চাইছিলাম, সুপ্রিমাম জানলেই হবে। ইনফিমামটা কি হবে কেউ বলতে পারবে? উল্টে যাবে, সে স্মল m minus Small m capital M. minus capital M. আরেকটু উল্টে যাবে। মনে পড়ছে থিওরামটা? থিওরাম বলছে এটা অঙ্ক। যাই হোক, তো এখানে এই অঙ্কটা আমি কাজে লাগাবো। আমি অঙ্কটা টুকে ফেললাম তোমাদের থিওরামে, এরপর টুকে ফেলবে, ঠিক আছে। এই অবধি আমি করেছিলাম, তো এই অবধি, তারপরে এটা টুকে ফেলবে, ঠিক আছে। আচ্ছা তাহলে ওই যে অঙ্কটা যে করিয়েছিলাম, এবার এই অঙ্কটার সঙ্গে সিমিলারিটি খোঁজার চেষ্টা করছি। ভালো করে দেখো, সেখানে এস একটা সেট ছিল, সেটা বাউন্ডেড, মানে সেট তার বাউন্ডেড অ্যাবাভ ছিল, বাউন্ডেড বিলো ছিল, সেটটা নন এমটি ছিল। কি কি ছিল আমি বলে দিই, এসটা নন এমটি ছিল, বাউন্ডেড মানে দুটোই ছিল, অ্যাবাভ বিলো, নন এমটি বাউন্ডেড অ্যাবাভ মানে তার সুপ্রিমাম এক্সিস্ট করছিল ক্যাপিটাল এম, ইনফিমাম এক্সিস্ট করছিল স্মল এম। তাহলে টি সেটটা ভালো করে লক্ষ্য করো, তার সুপ্রিমাম হচ্ছে ক্যাপিটাল এম মাইনাস স্মল এম, তাই না? ওর সাথে সিমিলারিটি যদি খুঁজে এবার আমাদের এই অঙ্কটা করি, তাহলে দেখো তো ভালো করে, সিন্স আমাদের অঙ্কের এফ বা আমাদের থিওরেমের এফ হচ্ছে বাউন্ডেড, তাই না? এই যে
এফ হচ্ছে বাউন্ডেড, কোথায় বাউন্ডেড? গোটা এবি তে। আচ্ছা, কোনো একটা ফাংশন যদি গোটা ক্লোজড এবি তে বাউন্ডেড হয়, এবার ক্লোজড এবি এর উপর আমি একটা পার্টিশন নিয়ে নিয়েছি x0 x1 x2 ডট ডট করে xn, তাহলে তোমরা বলো তো যে গোটা ফাংশন যদি ক্লোজড এবি গোটা ইন্টারভালের উপর যদি বাউন্ডেড হয়, তাহলে প্রত্যেকটা সাব ইন্টারভাল যেমন x0 থেকে x1 সেখানে বাউন্ডেড হবে, x1 থেকে x2 সেখানে বাউন্ডেড হবে, ইভেন xr-1 থেকে xr সেখানেও বাউন্ডেড হবে। তাহলে ফাংশনটা কি হবে? xr-1 থেকে xr এ বাউন্ডেড হবে, এবং তার জন্যই দেখবে যে তার সুপ্রিমাম ধরে নিচ্ছি ক্যাপিটাল এমআর, এবং এফ এর ইনফিমামকে ধরেছি স্মল এমআর। কেন ধরেছি? এফটা বাউন্ডেড। কোথায় বাউন্ডেড? প্রত্যেকটা সাব ইন্টারভালে। কেন? কারণ প্রত্যেক গোটা ইন্টারভালে এফটা বাউন্ডেড বলে। ক্লিয়ার? তাহলে এফ যেহেতু বাউন্ডেড, কোথায়? অন xr-1 থেকে xr প্রত্যেকটা আর এর জন্য, উইথ, ভালো করে দেখো সিমিলারিটি খুঁজতে হবে। এখানে এস ছিল, এস হচ্ছে নন এমটি বাউন্ডেড, এখানে একটা সেট, এস সেটটা হচ্ছে নন এমটি বাউন্ডেড, আর এখানে এফ হচ্ছে নন এমটি। নন এমটি মানে ফাংশন, তো সেখানে নন এমটি বলার দরকার হয় না, একটা ফাংশন বাউন্ডেড বলেই যথেষ্ট। সেটের ক্ষেত্রে নন এমটি মানে সেটে অন্তত একটা এলিমেন্ট আছে এটা বোঝানোর জন্য, আর ফাংশনের ক্ষেত্রে বাউন্ডেড মানে সেটাই একই বিষয়টা। উইথ, আচ্ছা ফাংশনের সুপ্রিমাম কাকে ধরেছিলাম? এক্স, এখানে xr-1 থেকে xr কত ধরেছিলাম ফাংশনটা সুপ্রিমাম বলো? আগের পেজে ধরেছি তো, কত? ফাংশনের এফ এর সুপ্রিমামটা কত ধরেছি? xr-1 থেকে xr এ ক্যাপিটাল এমআর। ক্যাপিটাল এমআর, আর ইনফিমাম স্মল এমআর, আর এমআর ড্যাশ কার ধরেছি? মড এফ এর, এটা মাথায় থেকে ক্যাপিটাল এমআর এন্ড ইনফিমাম অফ এফ এক্স, এক্স যেখানে xr-1 থেকে xr সেটা হচ্ছে স্মল এমআর আমরা ধরেছি। তাহলে কে বলতে পারে দেন দা সুপ্রিমাম, ভালো করে দেখো একবার আগেরটার সাথে মিল পাচ্ছ কিনা, আগেরটা সেটের ক্ষেত্রে, এটা ফাংশনের ক্ষেত্রে, অফ দা সেট, কোন সেটটা? নাম আর দিচ্ছি না টি বা কিছু, তার বদলে বলছি এখানে ছিল সেটটা টি, টি মানে হচ্ছে এক্স মাইনাস ওয়াই, যেখানে এক্স হচ্ছে এস এর এলিমেন্ট, ওয়াই হচ্ছে এস এর এলিমেন্ট, তার এক্স মাইনাস ওয়াই এর মড। আর এবার বলছি মড অফ এফ আলফা মাইনাস এফ বিটা, যেখানে আলফা আর বিটা কোথায় ছিল? এই যে আলফা বিটা কোথায় ছিল? xr-1 থেকে xr এ। কে বলতে পারে কত হবে এই সেটটার সুপ্রিমাম? আগেরটার সঙ্গে capital MR minus small mr. ক্যাপিটাল এমআর মাইনাস স্মল এমআর। স্মল এমআর, কারেক্ট। আইডিয়াটা এখান থেকে জেনারেট করলাম এই থিওরেমটা থেকে। দেখো অনেকটা এরকমই, এখানে এস ছিল একটা বাউন্ডেড সাবসেট নন এমটি, এস এর সুপ্রিমাম ক্যাপিটাল এম, এস এর ইনফিমাম স্মল এম। তাহলে এই সেটটা ভালো করে দেখো, মড অফ এস এর এলিমেন্ট মাইনাস এস এর এলিমেন্ট, তার সুপ্রিমাম হচ্ছে ক্যাপিটাল এম মাইনাস স্মল এম। এখানে অনেকটা দেখো এফ হচ্ছে বাউন্ডেড, এফ এর সুপ্রিমাম ক্যাপিটাল এম আর, এফ এর ইনফিমাম হচ্ছে স্মল এম আর, পার্টিকুলার এই জায়গায়। এবার আমি এতটুকু জায়গায় নিয়েছি, তাহলে এই জায়গাতে যদি কোনো একটা ফাংশন নিই, এফ আলফা, আলফার মানটা কোথায় আছে দেখো এই যে এই জায়গায়, বিটার মানটাও এই জায়গায়, তাহলে মড অফ এফ আলফা মাইনাস এফ বিটা, তার সুপ্রিমামটা হবে ক্যাপিটাল এম আর মাইনাস স্মল এম আর। এটা প্রমাণও করা যাবে, যদি বলো যে স্যার প্রমাণ করতে, তাও করা যাবে, যেরকম ভাবে এই থিওরেম এই অঙ্কটা প্রমাণ করেছিলাম ওই একই রকম ভাবে এটাও প্রমাণ করা যাবে। যাই হোক, তো যেহেতু অনেক বড় হয়ে যাবে বলে আমি জাস্ট এই অঙ্কটা বলে সেই সিমিলারিটি খুঁজে এটা বললাম। ক্লিয়ার? আমি কি বোঝাতে পেরেছি বিষয়টা? একই লজিকে ভালো করে বোঝো, যেই লজিকটা এখনই বললাম এফ এর ক্ষেত্রে, সেই একই লজিক যদি মড এফ এর ক্ষেত্রে বলি অলসো, এই যে এই লজিকটা আমি ব্র্যাকেট দিচ্ছি, যেটা আমি এফ এর রেসপেক্টে বললাম, ব্র্যাকেটটা কেন দিলাম? আলাদা করার জন্য। সেই একই লজিক যদি মড এফ এর ক্ষেত্রে বলি, আচ্ছা মড এফ তো বাউন্ডেড, মড এফ বাউন্ডেড না, আমরা প্রমাণ করেছি তো মড এফটাও বাউন্ডেড। কোথায় বাউন্ডেড?
এক্স আর মাইনাস ওয়ান থেকে এক্স আর, কারণ গোটা ক্লোজ ডিবিতে বাউন্ডেড বলে সমস্ত সাব ইন্টারভালে হবে, উইথ মড এফ এর সুপ্রিমামকে কত ধরেছি আমরা? বলো কত ধরেছি? ক্যাপিটাল এম আর ড্যাশ, আর মড এফ এর ইনফিমামকে আমরা কত ধরেছি? স্মল এম আর ড্যাশ। এবার এফ এর জায়গায় জাস্ট মড এফ দিয়ে আমরা তৈরি করছি, তাহলে দেন the supremum of the set, সেটটা ভালো করে দেখো, প্রথমে মড, এই যে মড এফ এর জায়গায় যেখানে এফ আছে সেই জায়গায় মড এফ অফ আলফা মাইনাস, আবার এফ অফ বিটা, এফ এর জায়গায় মড এফ অফ বিটা, টোটালটার উপর মড। আলফা আর বিটা কোথায় আছে? এক্স আর মাইনাস ওয়ান থেকে এক্স আর এ, এর সুপ্রিমাম কি হবে? ইজ capital M R dash minus small m r dash. ক্যাপিটাল এম আর ড্যাশ মাইনাস স্মল এম আর ড্যাশ। বাকিরা কি বুঝতে পারছো কেন? এই একই লজিক, এই যে লজিকটা, যাই হোক এখানে ব্র্যাকেটটা আমি উঠিয়ে দিচ্ছি, এটা আমি তোমাদের বোঝানোর জন্য। তাহলে একবার এফ এর জন্য এই জিনিসটা করলাম, একবার এফ এর জন্য, আর একই জিনিসটা আমার মড এফ এর জন্য করলাম, এটাকে কাজে লাগিয়ে, এই গোটা অঙ্কটাকে কাজে লাগিয়ে। ক্লিয়ার? এবার দুটো জিনিস পেয়েছি আমরা, একটা হচ্ছে ক্যাপিটাল এম আর মাইনাস স্মল এম আর, আমি একটু লাল কালি দিয়ে এটাকে আন্ডারলাইন করে দিই। আমরা দুটো জিনিস পেয়েছি, একটা হচ্ছে এই সেটটার সুপ্রিমাম, সেটা হচ্ছে ক্যাপিটাল এম আর মাইনাস স্মল এম আর, আরেকটা হচ্ছে এই সেটটার সুপ্রিমাম, সেটা হচ্ছে ক্যাপিটাল এম আর ড্যাশ মাইনাস স্মল এম আর ড্যাশ। দুটোই সুপ্রিমাম, দুটো আলাদা আলাদা সেট। একটা সেটে এফ আছে, মড অফ এফ আলফা মাইনাস এফ বিটা, তার সুপ্রিমাম, আরেকটা হচ্ছে মড অফ মড এফ অফ আলফা মাইনাস মড এফ অফ বিটা, তার সুপ্রিমাম। এবার তোমাদের কাছে আমার কোশ্চিন, এটা বড় না এটা বড়? এই দুটোর মধ্যে কে বড়? কে বড় হবে? ক্যাপিটাল এম আর মাইনাস স্মল এম আর বড়, না ক্যাপিটাল এম আর ড্যাশ মাইনাস স্মল এম আর ড্যাশ বড়? স্যার ক্যাপিটাল এম আর মাইনাস স্মল এম আর বড় হবে। কি করে বলছো শুনি? ধরো এ একটা সেট, বি একটা সেট, এ যদি বি এর সাবসেট হয় তাহলে সুপ্রিমাম এ আর সুপ্রিমাম বি এর মধ্যে সম্পর্ক কি হবে? Supremum এর সাবসেট হবে, supremum b না, সাবসেট হয় না। সুপ্রিমাম মানে একটা নাম্বার, নাম্বার কোনদিন সাবসেট হয় না। লেস দ্যান হবে স্যার, লেস দ্যান হবে। লেস দেন বা ইকুয়াল টু, তাই তো? হ্যাঁ এ যদি বি এর সাবসেট হয়, খুব সিম্পল উদাহরণ ভাবো না, এ হচ্ছে ধরো 0,1 আর বি হচ্ছে ধরো 0,2 সাপোজ, তাহলে সুপ্রিমাম এর সুপ্রিমাম কত? 0,1 এর সুপ্রিমাম কত? 1, আর 0,2 এর সুপ্রিমাম কত? 2। তাহলে এটা লেস দেন ইকুয়াল টু, এটা বড় হয়, তাই না? বা এরকম আকারে ভাবো, 0,1 সাবসেট অফ ক্লোজ 0,1, ওপেন 0,1 ক্লোজ 0,1 এর সাবসেট, এটা এ এটা বি, এ ইজ এ সাবসেট অফ বি, তাহলে এই সেটটার সুপ্রিমাম কে কত? ওপেন 0,1 এর সুপ্রিমাম কে? 1 1, ওপেন 0,1 এর সুপ্রিমাম হচ্ছে 1, আর ক্লোজ 0,1 এর সুপ্রিমাম 1 তাহলে সমান হয়ে যাচ্ছে, কিন্তু সমান হতে পারে, দুটোই মান সমান, সেই জন্য আমি লেস দেন অর ইকুয়াল টু বলেছি। তাহলে এ বি এর সাবসেট হওয়া মানে সুপ্রিমাম এ সুপ্রিমাম বি এর থেকে ছোট বা সমান, ঠিক আছে? সুপ্রিমাম এ কি হবে? সুপ্রিমাম বি এর থেকে ছোট বা সমান। তো এখানেও একই লজিকটা কাজে লাগাচ্ছে, এ যদি বি এর সাবসেট হয় তাহলে ছোট সেটটার সুপ্রিমাম আর বড় সেটটার সুপ্রিমামের মধ্যে একটা সম্পর্ক আছে। দেখো এ বি এর সাবসেট হলে এ এর সুপ্রিমাম লেস দেন ইকুয়াল টু বি এর সুপ্রিমাম। এবার তোমাদেরকে মানে চেক করে দেখে নিতে হবে, এই যে দুটো সেট সেকেন্ড প্যাকেট দিয়ে লিখেছি, এই দুটো সেটের মধ্যে কে বড় কে ছোট, যে বড় বা ছোট হবে বা কে কার সাবসেট, এটা বড় না? এখানে তো সাবসেট হবে না, কারণ এখানে হচ্ছে সেটের বদলে ফাংশন আছে। তাহলে এই দুটো ফাংশন, এই যে দুটো সেট বললাম, এই দুটো সেট কাদের দিয়ে তৈরি? এই ফাংশন গুলো দিয়ে তৈরি। তো তোমরা বলো এই ফাংশন গুলোর মধ্যে এই ফাংশনটা মড অফ এফ আলফা মাইনাস এফ বিটা, না মড অফ মড এফ আলফা মাইনাস মড এফ বিটা, কে বড়?
দেখো তো এখানে কি করেছি, এই যে লাস্টে এটাকে আমি এক নাম দিলাম, কে বড়, এটা বড় না এটা বড়, ভালো করে দেখো। মড এফ অফ আলফা মাইনাস মড এফ অফ বিটা, তার থেকে কে বড় বা সমান, মড অফ এফ আলফা মাইনাস মড অফ এফ বিটা বড় বা সমান। তার মানে মড অফ এফ আলফা মাইনাস মড অফ এফ বিটা, এই যে এইটা এর থেকে বড় বা সমান। তাহলে এই যে ফাংশন গুলোর বিয়োগফল নিয়ে যে সেটটা, তাহলে এই সেটটা কি হবে, এই সেটের কি হবে, সুপার সেট। তাহলে ফ্রম ওয়ান, এক থেকে কি বলতে পারি, যেটাকে এক নাম দিলাম, সেই এক থেকে আমরা বলতে পারি সুপ্রিমাম অফ মড অফ মড এফ অফ আলফা মাইনাস মড এফ অফ বিটা, তার মড, এখানে আলফা বিটা এক্স আর মাইনাস ওয়ান থেকে এক্স আর এ আছে, ঠিক আছে, লেস দ্যান ইকুয়াল টু সুপ্রিমাম অফ মড অফ এফ আলফা মাইনাস এফ বিটা, যেখানে আলফা আর বিটা এক্স আর মাইনাস ওয়ান থেকে এক্স আর এ আছে, ঠিক আছে। তাহলে এই সেটটার সুপ্রিমাম বড় হবে, এই যে বা সমানও হতে পারে এর থেকে, কেন, এককে কাজে লাগবে। এখন একের ক্ষেত্রে আমরা জেনে গেছি যে এটার থেকে এটা বড় বড়, অর এই সেটের সুপ্রিমাম হচ্ছে ক্যাপিটাল এম আর ড্যাশ মাইনাস স্মল এম আর ড্যাশ লেস দ্যান ইকুয়াল টু, পরের সেটটার সুপ্রিমাম হচ্ছে ক্যাপিটাল এম আর মাইনাস স্মল এম আর। এগুলো কার জন্য ট্রু, একেবারে বলে দিই সমস্ত আর এর জন্য, আর এর মান 1 2 ডট ডট করে এম সবার জন্য ট্রু, ঠিক আছে। আচ্ছা, নাও ইউপি mod f মাইনাস এলপি mod f, কে বলতে পারে ডেফিনেশন, ইউপি mod f এর আপার সাম কে বলতে পারে, mod f এর আপার সাম কত হবে, m1 x1 minus x0 প্রত্যেকটা m1 into x1 minus m ফাংশনের m1 ড্যাশ হবে, m1 ড্যাশ হবে, ভেরি গুড, m1 ড্যাশ হবে, কেন, প্রত্যেকটা সাব ইন্টারভ্যালে ফাংশনের সুপ্রিমাম, কোন ফাংশন, এফ ফাংশন না মড এফ, তাহলে মড এফ ফাংশনের সুপ্রিমাম কি, এই যে মড এফ ফাংশনের সুপ্রিমাম কি, প্রথমে x0 থেকে x1 এ ক্যাপিটাল m1 ড্যাশ ক্যাপিটাল m1 ড্যাশ মাইনাস এলপিএফ মানে ইনফিমাম, ইনফিমাম কত, স্মল m1 ড্যাশ ইনটু ফার্স্ট সাব ইন্টারভালের লেন্থ, ঠিক আছে। যেহেতু আমরা আপার সাম মাইনাস লোয়ার সাম করছি, সেই জন্য একবারে আপার সামের জন্য সুপ্রিমাম ফার্স্ট সাব ইন্টারভালে মাইনাস ইনফিমাম ফার্স্ট সাব ইন্টারভালে বিয়োগ করে দিলাম, তারপর সাব ইন্টারভালের লেন্থ। সিমিলারলি সেকেন্ড সাব ইন্টারভালের ক্ষেত্রে কি হবে, ক্যাপিটাল m2 ড্যাশ মাইনাস স্মল m2 ড্যাশ ইনটু x2 মাইনাস x1, এইভাবে চলতে চলতে লাস্ট সাব ইন্টারভালে কত হবে, ক্যাপিটাল mn ড্যাশ মাইনাস স্মল mn ড্যাশ ইনটু xn মাইনাস xn মাইনাস 1, ঠিক আছে। এবার দেখো তোমরা ভালো করে, ক্যাপিটাল m1 ড্যাশ মাইনাস স্মল m1 ড্যাশ, এই যে কি বলতে পারি, লেস দ্যান ইকুয়াল টু কত, ক্যাপিটাল m1 ড্যাশ মাইনাস স্মল m1 ড্যাশ, আর এর মান যদি 1 বসাই তাহলে এটা লেস দ্যান ইকুয়াল টু হয়ে যাবে ক্যাপিটাল m1 মাইনাস স্মল m1, ঠিক আছে, ইনটু x1 মাইনাস x0 প্লাস পরেরটাও ক্যাপিটাল m2 ড্যাশ মাইনাস স্মল m2 ড্যাশ, যদি এখানে আর এর মান আমি 2 বসাই এই জায়গাতে, তাহলে ক্যাপিটাল m2 মাইনাস স্মল m2 ইনটু x2 মাইনাস x1 প্লাস চলছে ডট ডট করে ক্যাপিটাল mn ড্যাশ মাইনাস স্মল mn ড্যাশ, সেটা হয়ে যাবে ক্যাপিটাল mn মাইনাস স্মল mn, লেস দ্যান ইকুয়াল টু কিন্তু আগেই বসিয়ে দিয়েছি, লেস দ্যান ইকুয়াল টু তাহলে আর চেঞ্জ হবে না, আর তার সাথে হবে সাব ইন্টারভালের লেন্থ যা ছিল তাই। কে বলতে পারে এটা কি, এই যে টার্মটা লিখলাম এটা কি,
ক্যাপিটাল M1 মাইনাস স্মল m1 ইন্টু ফার্স্ট সাব Sir, এটা UPF UPF minus LPF. ভেরি গুড, ইউপিএফ মাইনাস এটা এফ এর হচ্ছে আপার সাম মাইনাস লোয়ার সাম। তাহলে এটা হচ্ছে এফ এর, মড এফ এর না, কিন্তু এটা এফ এর। কেন এফ এর? কারণ এফ এর রেসপেক্টে আমি সুপ্রিমাম, এফ এর রেসপেক্টে ইনফিমাম নিয়েছি। দেখো সব এফ এর রেসপেক্ট, এফ এর রেসপেক্টে কত নিয়েছি? যে ক্যাপিটাল এম আর স্মল এম আর। আর মড এফ এর রেসপেক্টে ক্যাপিটাল এম আর ড্যাশ স্মল এম আর ড্যাশ। তাহলে মড এফ এর যখন আপার সাম নিচ্ছিলাম তখন ড্যাশ নিচ্ছিলাম, লোয়ার সাম যখন নিচ্ছিলাম তখন স্মল এম আর ড্যাশ গুলো নিচ্ছিলাম। আর আপার সাম আর লোয়ার সাম যখন এফ এর নিচ্ছি তখন দেখো শুধুমাত্র এম আর স্মল এম আর গুলো নিচ্ছি, ক্যাপিটাল এম আর স্মল এম আর। তাহলে এটা হয়ে যাবে ইউপিএফ মাইনাস এলপিএফ। আচ্ছা, ইউপিএফ মাইনাস এলপিএফ কত লেস দেন কত? দেবিকা বলেছিল প্রথমেই, সবার প্রথমে বলে দিয়েছে এই যে। এপসাইলন। তাহলে আলটিমেটলি কি লেস দেন এপসাইলন হলো? ইউ পি মড এফ মাইনাস এলপি মড এফ, সেটা লেস দেন এপসাইলন হয়ে গেল। তাহলে কি বলতে পারি? অতএব মড এফ ইজ ইন্টিগ্রেবল। অতএব মড এফ ইজ ইন্টিগ্রেবল কোথায়? অন ক্লোজড এবি। আমি কি বোঝাতে পারলাম? তাহলে এফ যদি ইন্টিগ্রেবল হয়, তার মানে এফ যদি আর এবি তে থাকে, তাহলে তার মডের ফাংশনটাও ইন্টিগ্রেবল হবে। যে কোনো ফাংশন যদি, আচ্ছা এটা প্রমাণটা হয়ে গেল, এই অবধি কমপ্লিট। ঠিক আছে, এখানে কোন একটা ফাংশন যদি ইন্টিগ্রেবল হয় তাহলে তার মডের ফাংশনটাও ইন্টিগ্রেবল হবে। এবার যেটা নেক্সট তোমাদের কাছে আমার কোশ্চেন, ধরো মড এফ ইন্টিগ্রেবল, এফ কি ইন্টিগ্রেবল হবে? হবে কি না? হবে না। কোন একটা ফাংশনের মডের ফাংশনটা ইন্টিগ্রেবল, তাহলে এফ কি ইন্টিগ্রেবল হবে? এটা যেরকম ট্রু প্রথমটা, এফ ইন্টিগ্রেবল হলে তার মডটা ইন্টিগ্রেবল। এটা ট্রু না ফলস? কে বলতে পারে? আইডিয়া? নাও হতে পারে। উদাহরণ? নাও হতে Sir, পারে। নাও হতে পারে। উদাহরণ দেখো, আমি একটা উদাহরণ দিচ্ছি। এফ এক্স 1 যখন এক্স হচ্ছে 0,1 আর রেশনাল ইন্টারসেকশন কিউ, আর -1 যখন 0,1 থেকে রেশনালকে বাদ দিলাম, তার মানে ইররেশনাল। এই যে ফাংশনটার যে আমরা উদাহরণ দিলাম না, বলছে চেক করে দেখবে এফ এর লোয়ার সাম আপার সাম আলাদা, তার বদলে লোয়ার ইন্টিগ্রাল আপার ইন্টিগ্রাল গুলো আলাদা হয়ে যায়, এবং তার ফলে এফটা ইন্টিগ্রেবল হয় না। এরকম একটা করিয়েছিলাম আমি, 1 আর -1 হয়তো দেইনি, 1 আর 0 দিয়েছিলাম খুব সম্ভবত, আমি একটা উদাহরণ করিয়েছিলাম। হ্যাঁ স্যার। তো 1 আর এখানে 0 এর বদলে -1 যদি নাও, তো একই রকম ভাবে দেখবে যে আপার সাম আর লোয়ার সাম গুলো আলাদা, তার ফলে আপার ইন্টিগ্রাল লোয়ার ইন্টিগ্রাল গুলো আলাদা হয়ে যায়, এবং তার ফলে আমরা বলতে পারি যে এফটা ইন্টিগ্রেবল না। এবার কাউকে যদি বলি এই ফাংশনের মড নাও, মড এফ করো, মড এফ নাও, মড এফ অফ এক্স, মড এফ অফ এক্স মানে মড অফ এফ এক্স, এফ এক্স এর মড নাও, কি হবে? বলো। 1 হয়ে যাবে। 1 আর -1 One. তাহলে টোটালটার উপর রেশনালের জন্য 1 আর ইররেশনালের জন্য -1, কিন্তু মড নিচ্ছি, তো মড নেওয়ার ফলে আলটিমেটলি সেটা কি হয়ে যাবে? 1। কার জন্য? One. সবার জন্য, রেশনাল ইররেশনাল আর এবার কোনো বাজ বিচার থাকবে না, সবার জন্য 1। তাহলে বলো কোনো একটা ফাংশন যদি কনস্ট্যান্ট হয় তাহলে কন্টিনিউয়াস, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আর কন্টিনিউয়াস হলে ইন্টিগ্রেবল। ইন্টিগ্রেবল। তাহলে কন্টিনিউয়াস ক্লোজ 0,1 এ, আচ্ছা এখানে না ক্লোজ 0,1 দিই না, এবি দিও না, সে ক্লোজ 0,1 এর জায়গায় এবি দিয়ে যদি শুরু করতাম তাহলে এবি দিলাম। যাই হোক, তাহলে মড এফ ইজ কন্টিনিউয়াস এন্ড দেয়ারফর মড এফ ইজ ইন্টিগ্রেবল। তাহলে এমন একটা ফাংশনের উদাহরণ দেখলাম যেই ফাংশনের মডটা ইন্টিগ্রেবল কিন্তু ফাংশনটা ইন্টিগ্রেবল না। ঠিক আছে, তাহলে এটা ট্রু না ফলস। তাহলে এরকম মড এফ ইন্টিগ্রেবল হলেই এফটা ইন্টিগ্রেবল হবে, হতে পারে না, নাও হতে পারে। তার উদাহরণ দিয়ে ফেললাম, বোঝাতে পারলাম? দেখো নেক্সট থিওরেম, নেক্সট প্রপার্টি। ঠিক আছে, 4 নম্বর। এবার বলছি কি, একটা ফাংশন এফ যদি ক্লোজড এবি থেকে আর সেটা যদি ইন্টিগ্রেবল হয়,
আগেরটা কি দেখলাম, এফ যদি ইন্টিগ্রেবল হয় তাহলে তার মডটাও ইন্টিগ্রেবল। আর এবার কি বলছে, বলছে এফ যদি ইন্টিগ্রেবল হয় তাহলে এফ স্কোয়ার এটাও ইন্টিগ্রেবল। এফ ইন্টিগ্রেবল হলে এফ এর স্কোয়ার আছে, এফ এর স্কোয়ার মানে কি জানো, ধরো এফ এক্স বললাম সাপোজ এক্স স্কোয়ার, তাহলে এফ স্কোয়ার এক্স কি হবে, এফ স্কোয়ার মানে এফ এক্স ইন্টু এফ এক্স, এফ স্কোয়ার এক্স মানে এফ এক্স ইন্টু এফ এক্স, এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার, এক্স টু দি পাওয়ার 4। বুঝতে পারছি, এফ স্কোয়ার মানে এফ ফাংশনটা দুবার নেব। তাহলে এফ যদি ইন্টিগ্রেবল হয় তাহলে এফ স্কোয়ার ইন্টিগ্রেবল। তো ইন্টিগ্রেবল দেখানোর জন্য সবার আগে কি দেখাতে হবে, এফ স্কোয়ারটা হচ্ছে বাউন্ডেড। কি করে এফ স্কোয়ারটা বাউন্ডেড দেখাবো, সিন্স বলে দিয়েছি এফটা ইন্টিগ্রেবল, এফটা তাহলে আর অফ এবি তে আছে, আর অফ এবি তে মানে রিমেন ইন্টিগ্রেবল অন এবি। তাহলে এফ যদি ইন্টিগ্রেবল হয় তাহলে এফ বাউন্ডেড, তাই না? এফ যদি ইন্টিগ্রেবল হয় তাহলে এফ বাউন্ডেড, আর এফ যদি বাউন্ডেড হয় দেন দেয়ার এক্সিস্ট এ পজিটিভ রিয়াল নাম্বার। একই রকম দেখো, আর কোনো চেঞ্জেস নেই। কে ধরে নিচ্ছি such that mod of fx less than equal to k for all x belongs to closed ab। ঠিক আছে, তাহলে f যদি বাউন্ডেড হয় তাহলে এরকম একটা রিয়াল নাম্বার k পাওয়া যাবে যাতে করে mod of fx less than equal to k for all x belongs to closed ab। আচ্ছা, এবার আমাদের কি দেখাতে হবে নাও, mod of f square x এটা লেস দ্যান ইকুয়াল টু সামথিং দেখাতে হবে, তাই তো? তাহলে বলবো যে এফ স্কোয়ারটা বাউন্ডেড। আচ্ছা, এফ স্কোয়ার এক্স তার মড, তার মানে মড অফ এফ এক্স ইন্টু মড অফ এফ এক্স। এফ স্কোয়ার মানে এটাতে মাথায় থাকে এফ এক্স এর স্কোয়ার মানে এফ স্কোয়ার বা এফ এক্স ইন্টু এফ এক্স, তাই তো? আচ্ছা, এফ এক্স ইন্টু এফ এক্স মানে মড এফ এক্স তার স্কোয়ার। তো এবার তোমরা বলো মড এফ এক্স যদি লেস দ্যান ইকুয়াল টু কে হয় তাহলে মড এফ এক্স এর স্কোয়ার কত হবে, লেস দ্যান ইকুয়াল টু k square. square for all x belongs to closed ab। বাস, তাহলে f এর বাউন্ডারি যদি k হয় মাইনাস k থেকে k এর মধ্যে, তাহলে f স্কয়ার এর বাউন্ডারি হচ্ছে মাইনাস, এই যে মডটা উঠিয়ে দাও তাহলে মাইনাস k স্কয়ার থেকে প্লাস k স্কয়ার। তাহলে কি আমরা বলতে পারি দেয়ারফর f স্কয়ারটাও বাউন্ডেড। তাহলে f যদি বাউন্ডেড হয় তাহলে f স্কয়ার বাউন্ডেড হয় কোথায়, অন ক্লোজড ab। ঠিক আছে, ফার্স্ট কাজটা কমপ্লিট। নেক্সট কাজ কি, একটা এপসাইলন চুজ করে নেওয়া। দেখো মনে হবে আগের জিনিসেরই রিপিটেশন করছি, এত সোজা মনে হবে যে আগের জিনিসগুলো আমি জাস্ট রিপিট করাচ্ছি। এপসাইলন যদি একটা চুজ করি, যেহেতু এফটা ইন্টিগ্রেবল তাহলে কন্ডিশন ফর ইন্টিগ্রেবিলিটি থেকে দেয়ার এক্সিস্ট এ পার্টিশন, নাম দিলাম পি অফ এ বির ওপর such that u upper sum p, f minus l lower sum p, f f এর সেটা কত হয়, লেস দেন এপসাইলন। এখানে ক্যালকুলেশন মেলানোর জন্য এপসাইলন বাই 2k, কে কি, কে হচ্ছে এই যে এফ এর বাউন্ডারিটা যেটা সবসময় পজিটিভ, তাহলে এপসাইলন বাই 2k। অসুবিধা আছে কারণ, থাকার কথা না, ধরে ফেললাম। একটু এটাকে বক্স করে দিলাম যাতে পরে এটা কাজে লাগবে যখন, যে ইউপিএফ মাইনাস এলপিএফ সেটা হচ্ছে লেস দ্যান এপসাইলন বাই 2k, এটা যাতে মাথায় থাকে। নেক্সট আমাদের কিন্তু এবার উদ্দেশ্য হচ্ছে এফ ইন্টিগ্রেবল দেওয়া আছে, উদ্দেশ্য হচ্ছে এফ স্কোয়ারটা ইন্টিগ্রেবল দেখানো। তার মানে আপার সাম আর লোয়ার সামের বিয়োগফল এফ এর ক্ষেত্রে আমরা জেনে গেছি, আমাদের উদ্দেশ্য হচ্ছে এফ স্কোয়ারের ক্ষেত্রে সেটা লেস দ্যান এপসাইলন হচ্ছে কিনা দেখানো। তাহলে এবার কি করব আমরা ধরে নেব যে পার্টিশনটা আমরা পেলাম সেই পার্টিশনটা হচ্ছে x0 x1 x2 ডট ডট করে xn, where a এর মান হচ্ছে x0, তার থেকে x1 বড়, তার থেকে x2 বড়, এইভাবে চলতে চলতে সব থেকে বড় হচ্ছে xn,
যেটা হচ্ছে বি এর সঙ্গে সমান। আরো কতগুলো জিনিস আমরা ধরে নিব পাশাপাশি। ক্যাপিটাল এম আর ফাংশনের সুপ্রিমম, কোন ফাংশন? এফ এর। কোন জায়গায়? সাব ইন্টারভাল এক্স আর মাইনাস ওয়ান থেকে এক্স আর এ। স্মল এম আর সেটা হচ্ছে ফাংশনের ইনফিনিমাম, কোন ফাংশন? এফ ফাংশনের। কোন জায়গায়? একই রকম ভাবে এক্স আর মাইনাস ওয়ান থেকে এক্স আর এ। ক্যাপিটাল এম আর ড্যাশ কে বলতে পারে? কার সুপ্রিমম ধরবো? f square xl. ভেরি গুড, এফ স্কোয়ার এক্সেল। কারণ এবার আমাদের মড এফ নেই, এবার আমাদের উদ্দেশ্য হচ্ছে এফ স্কোয়ারের সুপ্রিমম আর ইনফিনিমাম নেওয়া। তার ফলে আমরা সাব ইন্টারভালের লেন্থ গুলো পেয়ে যাবো, এক্স আর মাইনাস ওয়ান থেকে এক্স আর এ। আর স্মল এম আর ড্যাশ ইনফিনিমাম অফ এফ স্কোয়ার এক্স, যেখানে এক্স হচ্ছে এক্স আর মাইনাস ওয়ান থেকে এক্স আর এ। ক্লিয়ার? আচ্ছা, কার জন্য? ফর আর ইকুয়াল টু 1 2 ডট ডট করে এন। ঠিক আছে, যে কোনো দুটো পয়েন্ট নেই, এত খাটবো কি? এত আগের মতো খাটবে না সিম্পল ভাবে বলবে? আচ্ছা ধরো ফর এনি 2 পয়েন্টস, যে কোনো দুটো পয়েন্ট নেই, সে নর্মালি বলাও যায়, যাই হোক, তো আমি এইভাবেই করাই। এক্স আর মাইনাস ওয়ান থেকে এক্স আর এ যদি আলফা বিটা থাকে, দেখো একবারে আগের প্রমাণটার মতো, একেবারে আগের প্রমাণটার মতো। ওখানেও দেখো আমি ওরকম ভাবে আলফা আর বিটা দুটো পয়েন্ট নিয়ে নিয়েছিলাম, এক্স আর মাইনাস ওয়ান থেকে এক্স আর এ। আচ্ছা, মড অফ এফ স্কোয়ার আলফা মাইনাস এফ স্কোয়ার বিটা, ভালো করে দেখো কি করছি। মড কার মড? এফ স্কোয়ার আলফা মাইনাস এফ স্কোয়ার বিটা। আচ্ছা, এফ স্কোয়ার আলফা মানে কত? এফ আলফা স্কোয়ার, একই তো ব্যাপার। এফ স্কোয়ার আলফা মানে এফ আলফা ইন্টু এফ আলফা স্কোয়ার মাইনাস এফ বিটার স্কোয়ার। ছোটবেলার ফর্মুলা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। কি হবে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এফ আলফা স্কোয়ার মাইনাস এফ বিটার স্কোয়ার। সবার জানা আছে? কি হবে বলো? একবার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাই না? এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মড। আচ্ছা, সেটা আবার কি হয়ে যাবে? সেটা ইকুয়াল টু mod of f alpha plus f beta into mod of f alpha minus f beta। আচ্ছা, mod of f alpha plus f beta, ভালো করে দেখো, এটাকে ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটিতে কি লেখা যায়? ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি কি লেখা যায়, কে বলতে পারে? এই টার্মটা লেস দ্যান ইকুয়াল টু F mod of F alpha plus mod of F beta. mod of f alpha plus mod of f beta। mod of f alpha plus f beta টাকে লিখে যায় mod f alpha plus mod f beta ইনটু তার সাথে কত ছিল? f alpha minus f beta তার মড। আচ্ছা, কোনো একটা ফাংশন f, আমরা কি ধরে নিয়েছি? এই ফাংশনটা f এর বাউন্ডারিটা হচ্ছে কে, তার মানে f x, x এর মান যাই হোক, x এর মান যদি ক্লোজড ab এর মধ্যে থাকে, পুরো ইন্টারভালের মধ্যে x এর মান যে কোনো কিছু হোক, mod f টা কোনো mod f x টা লেস দ্যান ইকুয়াল টু সবসময় কে হয়। তাহলে আলফা আর বিটা একটা সাব ইন্টারভালে আছে, সাব ইন্টারভালে থাকা মানে ইন্টারভালেই থাকবে। তাহলে আলফা আর বিটা যদি এই ইন্টারভালে থাকে, তাহলে এফ আলফা আর এফ বিটার মডটা ম্যাক্সিমাম কত হতে পারে? k এটা কে, তাহলে যোগফল কি হবে? 2k. 2k এফ আলফা মাইনাস এফ বিটা। ঠিক আছে, আচ্ছা আমি কি একবারে বলে দেবো? একবারে বললে ভালো। তাহলে এফ স্কোয়ার আলফা মাইনাস এফ স্কোয়ার বিটা, ভালো করে দেখো, এর মড লেস দ্যান ইকুয়াল টু 2k ইন্টু এফ আলফা মাইনাস এফ বিটা তার মড। তাহলে পরের পেজে আমি জাস্ট এইটা টুকে ফেলছি। ফর এনি 2 পয়েন্টস আলফা বিটা যদি এক্স আর মাইনাস ওয়ান থেকে এক্স আর এ থাকে, তাহলে তাদের জন্য এফ স্কোয়ার আলফা মাইনাস এফ স্কোয়ার বিটা তার মড লেস দ্যান ইকুয়াল টু কত পেলাম? 2k ইন্টু এফ আলফা মাইনাস এফ বিটা তার মড। নাও আমি আর ডিটেলসে লিখছি না, যেহেতু আগের বার লিখে ফেলেছি। কে বলতে পারে তাহলে এই সেটটার সুপ্রিমম? mod of f square alpha minus f square beta
যেখানে আলফা বিটা এক্স আর মাইনাস ওয়ান থেকে এক্স আর এ আছে, কে বলতে পারে কত হবে? ক্যাপিটাল এম আর ড্যাশ Capital M R dash minus small m r dash. ক্যাপিটাল এম আর ড্যাশ মাইনাস স্মল এম আর ড্যাশ। কি করে? ওই যে আগের লজিকে একই রকম ভাবে, ওই যে এফ স্কোয়ারের সুপ্রিমাম ক্যাপিটাল এম আর ড্যাশ এক্স আর মাইনাস ওয়ান থেকে এক্স আর এ, আর এফ স্কোয়ারের ইনফিমাম স্মল এম আর ড্যাশ, যদি এই যে ক্যাপিটাল মানে ক্যাপিটাল এম আর ড্যাশ মানে স্মল এম আর ড্যাশ, তাহলে কার হবে? তাহলে সুপ্রিমাম ওই যে একই রকম ভাবে যেরকম ওই যে এস আর টি দিয়ে যে সেটটা করেছিলাম। আর যদি বলো স্যার লিখবো তো লিখে নিতে পারো, আর না হলে এরকম ডিরেক্ট বলে দিতে পারো, কম না হলে বড় হয়ে যাচ্ছে। আর যদি বলো না স্যার ওরকম ভাবে আপনি যেভাবে করেছিলেন সেভাবে লিখবো, তাহলে একটু বড় করে লিখতে পারো, এটা অসুবিধা নেই। সিমিলারলি এই সেটটার সুপ্রিমাম কি হবে? মড অফ এফ আলফা মাইনাস এফ বিটা। তাহলে একবার এফ দিয়ে একবার এফ স্কোয়ার দিয়ে, আর কিছুই না। তাহলে এফ দিয়ে আর এফ স্কোয়ার দিয়ে, মানে এফ স্কোয়ার দিয়ে যখন করলে তখন হচ্ছে এম আর ড্যাশ মাইনাস স্মল এম আর ড্যাশ তার সুপ্রিমাম। আর এবার যদি এফ দিয়ে করো তাহলে কি হবে? ক্যাপিটাল এম আর মাইনাস স্মল এম আর। এবার বলো এই রিলেশনটাকে আমি ধরে নিচ্ছি এক, তাহলে এক থেকে কি বলতে পারি? কে বড় কে ছোট হবে? একের রিলেশনটা দেখেছো? এফ স্কোয়ার আলফা মাইনাস এফ স্কোয়ার বিটা তার মড লেস দ্যান ইকুয়াল টু 2k ইনটু এফ আলফা মাইনাস এফ বিটা। তাহলে বলো এই রিলেশনটা থেকে এই সেটের সুপ্রিমাম হচ্ছে এইটা, আর এই সেটের সুপ্রিমাম হচ্ছে এটা, তাহলে কি হবে? ক্যাপিটাল এম আর ড্যাশ মাইনাস স্মল এম আর ড্যাশ লেস দ্যান ইকুয়াল টু কত হবে? এই সেটের সুপ্রিমাম ক্যাপিটাল এম আর ড্যাশ মাইনাস স্মল এম আর ড্যাশ, মানে এই সেটটা না ফাংশন করে, এই যে ফাংশনগুলোর যদি সেট নি, আর এখানে দেখো লেস দ্যান ইকুয়াল টু 2k, তাহলে 2k মানে কনস্ট্যান্ট, 2k টা বেরিয়ে যাবে। আর বাকি যে ফাংশনগুলো আছে তার সুপ্রিমাম কি হবে? কত এর সুপ্রিমাম? এই যে ক্যাপিটাল এম আর মাইনাস স্মল এম আর। কার জন্য? ফর আর ইকুয়াল টু 1 2 ডট ডট করে n। ঠিক আছে, এবার ইউ পি এফ স্কোয়ার মাইনাস এল পি এফ স্কোয়ার কত হবে? এফ স্কোয়ারের আপার সাম আর লোয়ার সাম, তাহলে প্রত্যেকটা সাব ইন্টারভালে এফ স্কোয়ারের সুপ্রিমাম ক্যাপিটাল এম ওয়ান ড্যাশ মাইনাস এফ স্কোয়ারের ইনফিমাম স্মল এম ওয়ান ড্যাশ, তাই তো, ইন্টু সাব ইন্টারভালের লেন্থ এক্স ওয়ান মাইনাস এক্স জিরো প্লাস সেকেন্ড সাব ইন্টারভালে এম টু ড্যাশ এফ স্কোয়ারের সুপ্রিমাম মাইনাস সেকেন্ড সাব ইন্টারভালে স্মল এম টু ড্যাশ হচ্ছে এফ স্কোয়ারের ইনফিমাম ইন্টু সেকেন্ড সাব ইন্টারভালের লেন্থ দ্যাট ইজ এক্স টু মাইনাস এক্স ওয়ান প্লাস লাস্ট সাব ইন্টারভালে এফ স্কোয়ারের সুপ্রিমাম এম এন্ড ক্যাপিটাল এম এন ড্যাশ ইনফিমাম স্মল এম এন ড্যাশ বিয়োগ করে দিলাম ইন্টু লাস্ট সাব ইন্টারভালে ফাংশন লেন্থ, তাই তো, তার লেন্থটা হচ্ছে এক্স এন থেকে এক্স এন মাইনাস ওয়ান, এক্স এন মাইনাস এক্স এন মাইনাস ওয়ান। ঠিক আছে, আচ্ছা এবার আমরা কি জানি? ক্যাপিটাল এম আর ড্যাশ মাইনাস স্মল এম আর ড্যাশ লেস দ্যান ইকুয়াল টু 2k ইনটু ক্যাপিটাল এম আর মাইনাস স্মল এম আর। তাহলে এখানে আর এর মান যদি এক বসিয়ে দিই, তাহলে ক্যাপিটাল এম ওয়ান ড্যাশ মাইনাস স্মল এম ওয়ান ড্যাশ কত হবে? লেস দ্যান ইকুয়াল টু 2k ইনটু ক্যাপিটাল এম ওয়ান মাইনাস স্মল এম ওয়ান ইন্টু এক্স ওয়ান মাইনাস এক্স জিরো। তারপরেরটা আবার সিমিলারলি আর এর মান যদি এখানে 2 বসিয়ে দিই, তাহলে ক্যাপিটাল এম টু ড্যাশ মাইনাস স্মল এম টু ড্যাশ কত হবে? লেস দ্যান ইকুয়াল টু 2k ইন্টু ক্যাপিটাল এম টু মাইনাস স্মল এম টু তার সাথে এক্স টু মাইনাস এক্স ওয়ান যা ছিল তাই। পরেরটা একবারে লাস্টেরটা একই রকম ভাবে লেস দ্যান ইকুয়াল টু 2k ইন্টু ক্যাপিটাল এম এন মাইনাস স্মল এম এন ইন্টু সাব ইন্টারভালের লেন্থ। 2k যদি কমন নিই বলো বাকিটা কি পড়ে থাকছে? UPF minus PF LPF. minus LPF. এর এফ এর রেসপেক্ট হচ্ছে আপার সাম মাইনাস এফ এর হচ্ছে লোয়ার সাম ফাংশনের, এবার মূল ফাংশনটা। আচ্ছা ইউপিএফ মাইনাস এলপিএফ আমি দেখো কোথাও একটা বক্স করে রেখেছিলাম, ইউপিএফ মাইনাস Epsilon by 2k. এপসিলন বাই 2k। বোঝাতে পারছি কেন লেস দ্যান এপসিলন বাই 2k নিয়েছিলাম? এখানে একটা 2k অলরেডি এক্সিস্ট করছে, আর এপসিলন বাই 2k নিয়েছি, কেটে গেল আলটিমেটলি এপসাইলন। অতএব এফ স্কয়ার ইজ ইন্টিগ্রেবল অন ক্লোজড টেবিল।
তাহলে এফ যদি ইন্টিগ্রেবল হয় তাহলে এফ স্কোয়ার ইন্টিগ্রেবল। ঠিক আছে, কি জানলাম তাহলে? এফ যদি ইন্টিগ্রেবল হয় তাহলে এফ স্কোয়ার ইন্টিগ্রেবল। তোমরা বলো এর কনভার্স ট্রু? এর কনভার্স ট্রু হবে? এফ স্কোয়ার যদি ইন্টিগ্রেবল হয় তাহলে এফ কি ইন্টিগ্রেবল হবে? এত টাইম লাগার কথা না, এটা খুব ইজি। বললাম এফ স্কোয়ারটা স্যার হবে। হবে, তাহলে কি এফটা ইন্টিগ্রেবল? জিজ্ঞাসা চিহ্ন দিলাম, হবে কি হবে না? আমি একটা ফাংশন দিচ্ছি 1, যখন ক্লোজ 0 1 ইন্টারসেকশন রেশনাল, -1 যখন ক্লোজ 0 1 -q মানে ইররেশনাল। কে বলতে পারে এফ স্কোয়ার এক্স কত? কত এফ স্কোয়ার এক্স? 1 হবে। রেশনাল হলে, যদি রেশনাল হয় তাহলে এফ স্কোয়ার এক্স মানে এফ এক্স ইন্টু এফ এক্স, তাহলে 1 × 1। আর যদি ইররেশনাল হয় তাহলেও 1। তাহলে 1। তাহলে এফ স্কোয়ার এক্স সবসময় 1 কনস্ট্যান্ট। অতএব এফ স্কোয়ার কনস্ট্যান্ট মানে ইজ এ কন্টিনিউয়াস ফাংশন। তাহলে যেহেতু এফ স্কোয়ারটা কন্টিনিউয়াস, কি বলতে পারি? therefore এফ স্কোয়ার হচ্ছে ইন্টিগ্রেবল, আর অফ 0, 1 এ আছে। কিন্তু বাট এফ ইন্টিগ্রেবল না, এফ আর অফ 0, 1 এ নেই। তাহলে এটা হয় না, নাও হতে পারে, কনভার্সটা ট্রু না। ঠিক আছে, এটা নাও হতে পারে, মে নট বি। একই উদাহরণ আগেরটার মতো এটাই। ধরো তোমাদেরকে বললাম এবার থিওরেম 5 তোমরা করবে এক লাইনে, কে বলতে পারে দেখি? মানে অনেকগুলো তো করালাম, তোমাদের কাছ থেকে শুনবো। তাহলে আমরা কি কি করালাম আমি প্রথম থেকে বলে দিই। 1 নম্বর করালাম এফ আর জি যদি ইন্টিগ্রেবল হয়, তাহলে আমরা কি দেখলাম? এফ প্লাস জি ইন্টিগ্রেবল। আচ্ছা 2 কি দেখলাম? এফ যদি ইন্টিগ্রেবল হয় তাহলে সি এফ ইন্টিগ্রেবল, যেখানে সিটা হচ্ছে একটা স্কেলার। ঠিক আছে, সি হচ্ছে একটা স্কেলার, রিয়েল নাম্বার ধরো। 3 নম্বর আজকে কি দেখলাম? এফ যদি ইন্টিগ্রেবল হয় তাহলে মড এফ ইন্টিগ্রেবল। 4 নম্বর কি দেখলাম? এফ যদি ইন্টিগ্রেবল হয় এফ স্কোয়ার ইন্টিগ্রেবল। 5 নম্বর কি দেখবো? ধরো দুটো ফাংশন নিলাম, এফ ক্লোজড এবি থেকে আর, আর জি আরেকটা ফাংশন ক্লোজড এবি থেকে আর। ঠিক আছে, বি2 বা বি বোথ ইন্টিগ্রেবল, দুটোই ইন্টিগ্রেবল। এফও ইন্টিগ্রেবল, জিও ইন্টিগ্রেবল। ঠিক আছে, তাহলে দেন এফ ইন্টু জি এই ফাংশনটা বলছে ইজ ইন্টিগ্রেবল অন ক্লোজড এবি। 2 থেকে 3 লাইনে করা যাবে। কিভাবে? সবার আগে এফ আর জি যদি ইন্টিগ্রেবল হয় তাহলে এফ আর জি বাউন্ডেড, সেখান থেকে এফ জি এটা বাউন্ডেড দেখাতে হবে। কি করে এফ জি বাউন্ডেড দেখাবো? স্যার 4 নম্বর থিওরেমটা প্রয়োগ করে। 4 নম্বর থিওরেম এটা না, এফ জি বাউন্ড, এফ যদি ইন্টিগ্রেবল হয় তাহলে এফ স্কোয়ার আছে এখানে না। আপাতত আগে বাউন্ডেডটা দেখাই, মানে এফ আর জি যদি ইন্টিগ্রেবল হয় তাহলে এফ এন্ড জি আর বাউন্ডেড। এফ আর জি যদি বাউন্ডেড হয় তাহলে ডেফিনেশন অনুসারে কি হবে দেন?
দেয়ার এক্সিস্ট টু পজিটিভ রিয়াল নাম্বারস, এফ এর জন্য একটা, জি এর জন্য একটা। এফ এর জন্য ধরলাম k1, জি এর জন্য k2, such that mod of fx less than equal to k1 আর mod of gx less than equal to k2 for all x belongs to closed AB, তাই তো? এবার mod of fg of x, আচ্ছা fg of x মানে জানো fx into gx, তাদের গুণফল আর কিছুই না। তো fx into gx, তাহলে fx into gx এর mod মানে mod of fx into mod of gx, আচ্ছা mod of fx হচ্ছে less than equal to k1, mod of fx gx হচ্ছে less than equal to k2, তাহলে k1 আর k2 হয়ে গেল গুণফল। তাহলে এটাই বাউন্ডারি কার জন্য? ফর অল x বিলংস টু ক্লোজড AB, ঠিক আছে? তাহলে fg এর বাউন্ডারি হচ্ছে k1 k2, অতএব fg ইজ বাউন্ডেড। তাহলে f আর g যদি বাউন্ডেড হয় তাহলে তাদের গুণফলের ফাংশনটাও বাউন্ডেড হবে। যাই হোক, এটা খুব বেসিক জিনিস, আমি করে ফেললাম, ঠিক আছে? 4fg কেউ জানো মানে কত? সূত্র ছিল ক্লাস 7/8 এ 4ab, f plus F g তার হোল স্কয়ার plus G মাইনাস f মাইনাস g তার হোল স্কয়ার। 4ab মানে a plus b তার হোল স্কয়ার মাইনাস a minus b তার হোল স্কয়ার, তাই তো? তাহলে 4fg কত হবে? a plus g তার হোল স্কয়ার মাইনাস f minus g তার হোল স্কয়ার। আচ্ছা, যদি আমি 4 দিয়ে ভাগ করে দিই, দেখো হবে কি হবে না? ঠিক আছে, কি কি জানা আছে? দেওয়া আছে f আর g হচ্ছে ইন্টিগ্রেবল। f আর g যদি ইন্টিগ্রেবল হয় তাহলে বলতে পারি f প্লাস g এটাও ইন্টিগ্রেবল, ঠিক আছে? f আর g যদি ইন্টিগ্রেবল হয় তাহলে f প্লাস g ইন্টিগ্রেবল। f প্লাস g যদি ইন্টিগ্রেবল হয়, কোন একটা ফাংশন যদি ইন্টিগ্রেবল হয় তাহলে বলতে পারি তার স্কোয়ারটাও ইন্টিগ্রেবল। কোথা থেকে? 4 theorem 4 4 f যদি ইন্টিগ্রেবল হয় তাহলে f স্কোয়ারটাও ইন্টিগ্রেবল, তাহলে f প্লাস g যদি ইন্টিগ্রেবল হয় তাহলে তার স্কোয়ারও ইন্টিগ্রেবল। f প্লাস g এর স্কোয়ার যদি ইন্টিগ্রেবল হয় তার সাথে যদি 1 এর 4 গুণ করি, বলো, সেটাও ইন্টিগ্রেবল। ইট ইমপ্লাইজ দ্যাট 1 এর 4 ইনটু f প্লাস g তার হোল স্কোয়ার, এটাও ইন্টিগ্রেবল। সিমিলারলি একই রকম ভাবে 1 এর 4 ইনটু f মাইনাস g তার হোল স্কোয়ার, সেটাও ইন্টিগ্রেবল হবে। একই রকম ভাবে f আর g যদি ইন্টিগ্রেবল হয় তাহলে cf কাজে লাগাবো, c এর মান -1 ধরবো, এটা আমি আগের দিনই দেখিয়ে দিয়েছিলাম, তাহলে এটাও ইন্টিগ্রেবল। এবার কি বলতে পারি? 1 এর 4 f প্লাস g তার হোল স্কোয়ার, সেটা ইন্টিগ্রেবল। 1 এর 4 f মাইনাস g তার হোল স্কোয়ার, সেটা ইন্টিগ্রেবল। তাহলে দুটো ফাংশন যদি ইন্টিগ্রেবল হয় তার বিয়োগটা কি হবে? c এর মান যদি -1 ধরি তাহলে fg ও হবে ইন্টিগ্রেবল, তাই না? খুব সিম্পল, বোঝাতে পেরেছি হ্যাঁ কি না? আর একটা জিনিস হ্যাঁ, আমাদের বাকি আছে, ঠিক আছে? তাহলে যেটা করলাম মোটামুটি সবগুলো জিনিস আমাদের হয়ে গেল, একটা জিনিস আমাদের বাকি আছে, কি সেটা আমি বলে দিই। সেটা হচ্ছে, তাহলে এটা 5 নম্বর গেল, নেক্সট হচ্ছে 6 নম্বর। সেটা হচ্ছে ঠিক আছে, 6 নম্বরটা করি, তারপরে আমি আরো দুটো জিনিস বলার আছে, ঠিক আছে? লেট এফ হচ্ছে ইন্টিগ্রেবল, ঠিক আছে, অন ক্লোজড এবি। আচ্ছা, এক মিনিট একটু দাঁড়াও, আমি এটা পরে আসছি, ঠিক আছে? একটু পরে আসছি, আমি তার আগে আর দুটো জিনিস আমি বলে দিই, একটু দুটো জিনিস বলে দিই, ঠিক আছে? এই যে তাহলে 5টা থিওরেম হয়ে গেল, তাই তো? কি কি 5টা থিওরেম হলো? এক হচ্ছে এফ আর জি যদি ইন্টিগ্রেবল হয় তাহলে এফ প্লাস জি ইন্টিগ্রেবল হবে, তাই তো? এটা ফার্স্ট। আচ্ছা, তোমাদের কাছে এবার কোশ্চিন,
এই থিওরেমের কনভার্সটা কি ট্রু? মানে আমি বলতে চাইছি যে এফ প্লাস জি ধরো ইন্টিগ্রেবল, তাহলে কি এফ আর জি ইন্টিগ্রেবল হবেই? এফ আর জি যদি ইন্টিগ্রেবল হয় তাহলে এফ প্লাস জি ইন্টিগ্রেবল হবে, ক্লিয়ার? কিন্তু এফ প্লাস জি যদি ইন্টিগ্রেবল হয় তাহলে এফ আর জি কি ইন্টিগ্রেবল হবেই? এর কনভার্সটা কি ট্রু? অ্যান্সার বলছে নো। উদাহরণ, এক্সাম্পল, আমি একটা এফএক্স নিচ্ছি। 1 যখন এক্স হচ্ছে রেশনাল, -1 যখন এক্স ইররেশনাল, অ্যান্ড আরেকটা ফাংশন জি নিচ্ছি -1 যখন এক্স রেশনাল আর +1 যখন এক্স ইররেশনাল, দেন both f and g are not integrable. কিন্তু f plus g করে দেখো তো, f plus g করে দেখো তো কত হচ্ছে? f plus gx, f plus g of x কত? fx plus gx, fx plus gx সব ক্ষেত্রে দেখো 0। রেশনালের জন্য fx হচ্ছে 1, আর এখানে রেশনালের জন্য হচ্ছে -1, তাহলে দুটোকে যোগ করে দাও। রেশনালের জন্য তাহলে 1 আর -1 যোগ করলে 0। এখানে রেশনালের ইররেশনালের জন্য -1 আর ইররেশনালের জন্য gx টা হচ্ছে +1, তাহলে আলটিমেটলি দেখো রেশনাল আর ইররেশনালের ক্ষেত্রে দুটোই হচ্ছে 0। এন্ড এবং তার ফলে দেয়ারফর f plus g হচ্ছে কন্টিনিউয়াস এবং f plus g ইন্টিগ্রেবল। তাহলে দেখো f plus g ইন্টিগ্রেবল হচ্ছে কিন্তু, অথচ f আর g ইন্টিগ্রেবল হচ্ছে না, তাহলে এর কনভার্সটা ট্রু না। ক্লিয়ার? 2 নম্বরটা, এটা 1 নম্বর গেল। আচ্ছা 3 নম্বর 4 নম্বরটা আমি অলরেডি করিয়ে ফেলেছি, তাই তো? মড f যদি ইন্টিগ্রেবল হয় তাহলে f নাও হতে পারে আর f স্কয়ার হলে। 2 নম্বরটা ধরো আমরা জানি কি 2 নম্বরটার ক্ষেত্রে যে f যদি ইন্টিগ্রেবল হয় তাহলে cf ইন্টিগ্রেবল হবেই। c কি? যে কোনো একটা স্কেলার, যে কোনো একটা স্কেলার, তার কনভার্সটা কি ট্রু? কে বলতে পারে? বলো। এর আগে 1 নম্বর 3 নম্বর 4 নম্বর এদের কিন্তু কনভার্স গুলো কেউ ট্রু হচ্ছিল না। এবার 2 নম্বরের দেখি তো কনভার্সটা ট্রু হবে। cf যদি ইন্টিগ্রেবল হয় তাহলে f কি ইন্টিগ্রেবল হবেই? cf যদি ইন্টিগ্রেবল হয় তাহলে f টা কি ইন্টিগ্রেবল হবে? খুব সোজা। হবে কি হবে না? বলতে পারছো না? খুব সিম্পল কিন্তু। স্যার হবে? হবে হবে স্যার। না হবে হবে না। স্যার। উদাহরণ দিচ্ছি, fx 1 যখন x হচ্ছে রেশনাল আর 0,1 এ, -1 যখন x হচ্ছে ইররেশনাল আর 0,1 এ, ধরলাম c হচ্ছে 0। কে বলতে পারে cf কত হবে? জিরো। c 0, তো তার সাথে fx যাই গুণ করি 0। এবার বলো cf ইন্টিগ্রেবল 0, 0 মানে কনস্ট্যান্ট ফাংশন, কনস্ট্যান্ট মানে কন্টিনিউয়াস, তাহলে cf টা হচ্ছে ইন্টিগ্রেবল, কিন্তু f টা কি ইন্টিগ্রেবল? বুঝতে পারি? একই উদাহরণ সব ক্ষেত্রে কাজে লাগছে, জাস্ট একটু চেঞ্জ আছে। c এর মানটা 0 নিই না, তাহলে cf দেখো ইন্টিগ্রেবল হবে, কিন্তু f ইন্টিগ্রেবল না। বুঝতে পারলাম? তাহলে এই 4টে যে থিওরেম আমি করলাম সেই 4টে থিওরেমের
1 2 3 4 আমি প্রত্যেকটার কিন্তু কনভার্সটা ট্রু না তার উদাহরণ দিলাম, এবং কনভার্স যদি ট্রু হতো না তাহলে তো সবসময় দেখবে যে এখানে বলাই থাকতো যে এটা ইমপ্লাই করছে এটা ইমপ্লাই করছে এটা, এগুলো বলা থাকতো, কিন্তু কোথাও বলা নেই মানে কোনো থিওরেমেরই কনভার্স ট্রু না। সিমিলারলি যদি আমি বলি যে এই জাস্ট 5 নম্বরটা করালাম, কি 5 নম্বরটা, এফ আর জি যদি ইন্টিগ্রেবল হয় তাহলে তাদের গুণফলটা ইন্টিগ্রেবল, এর কনভার্সটা কি ট্রু? না স্যার, উদাহরণ হচ্ছে fx equal to 1. এই যে এইটা সেম এক্সাম্পল 5 একই, আর 1 একই। দেখো এফ আর জি গুণ করো, এখানে যদি এফ এক্স আর জি এক্স গুণ করি কি হবে? রেশনালের জন্য -1. -1, ইররেশনালের জন্য -1, তাহলে -1 কনস্ট্যান্ট ফাংশন ইন্টিগ্রেবল, অথচ এফ আর জি ইন্টিগ্রেবল না, পারবে? তাহলে এটা বাড়ির কাজ, টুকে নিও, একই এক্সাম্পল, ঠিক আছে? জাস্ট গুণফলটা হচ্ছে, তাহলে এফ আর জি যদি আমরা ওরকম নিই তাহলে এফ জিটা হয়ে যাবে -1 কনস্ট্যান্ট। তাহলে 5টা থিওরেমই কোনোটাই কনভার্স ট্রু না। এবার 6 নম্বর থিওরেম, যেটা আমি আলোচনা করতে গিয়ে হঠাৎ করে আমি থেমে গেছিলাম, তো সেই থিওরেমটা একটু আলোচনা করি। ধরো এফ হচ্ছে একটা ফাংশন ক্লোজড এ বি থেকে আর, ঠিক আছে, বি ইন্টিগ্রেবল অন ক্লোজড এ বি। এফ ফাংশনটা ক্লোজড এ বি তে ইন্টিগ্রেবল, ভালো করে দেখবে কিন্তু কি বলতে চাইছি। দেন 1/f is integrable on closed AB. ঠিক আছে, f যদি ইন্টিগ্রেবল হয় তাহলে কি বলছে 1/f টা ইন্টিগ্রেবল হবে। তো আমার যেটা তোমাদের কাছে কোশ্চিন, f যদি ইন্টিগ্রেবল হয়, ভালো করে বোঝো, f যদি ইন্টিগ্রেবল হয় তাহলে 1/f এটা কি ইন্টিগ্রেবল সব সময় হবেই যে কোনো f এর জন্য, না কোনো এক সময় নাও হতে পারে? if not equal to 0. কারেক্ট। ধরো fx যদি এরকম হয় 0, fx সবসময় 0, অলওয়েজ 0, তাহলে fx যদি সবসময় 0 হয় তাহলে f ইন্টিগ্রেবল কনস্ট্যান্ট ফাংশন, কিন্তু 1/f কি হবে? 1/f কি এক্সিস্ট করবে? 1/f এক্সিস্ট করবে? করবে না। তাহলে ধরো এবার আমি বললাম যে এফটা হচ্ছে একটা নন জিরো ফাংশন, ঠিক আছে, একটা নন জিরো ফাংশন লিখে পেলাম, এফটা কিরকম ফাংশন? নন জিরো। তাহলে এরকম একটা নন জিরো ফাংশন যদি ইন্টিগ্রেবল হয় তাহলে 1/f ইন্টিগ্রেবল হবে? এবার হবে তো, না সমস্যা আছে? হ্যাঁ স্যার, হবে। আচ্ছা, তাহলে এফ যদি ইন্টিগ্রেবল হয়, এফ যদি নন জিরো হয় তাহলে 1/f ইন্টিগ্রেবল হবে, তাই তো? আচ্ছা, 1/f কি ইন্টিগ্রেবল দেখাতে গেলে সবার আগে আমাদের কি কাজ? ইন্টিগ্রেবল দেখানোর জন্য বেসিক কাজটা কি, ফার্স্ট কাজ কি আমাদের? বাউন্ডেড দেখাতে হবে। 1/f কে বাউন্ডেড দেখাতে হবে, ভেরি গুড। আচ্ছা, এফ ইন্টিগ্রেবল তো, এফ বাউন্ডেড তো, যেহেতু এফ ইন্টিগ্রেবল, আমি জাস্ট আগে একটু লিখে দিচ্ছি, ঠিক আছে, তারপরে আমি আবার করাবো। এফ যেহেতু ইন্টিগ্রেবল তাহলে এফ বাউন্ডেড, এফ যদি বাউন্ডেড হয় তাহলে এরকম মড অফ এফ এক্স লেস দ্যান ইকুয়াল টু কে হবে, যেখানে কেটা হচ্ছে একটা পজিটিভ রিয়াল নাম্বার, আমি আর বলছি না, সংক্ষেপে লিখে দিচ্ছি, ঠিক আছে, কে হচ্ছে একটা পজিটিভ রিয়াল নাম্বার, ঠিক আছে, তাই তো? তাহলে এফ যেহেতু রিমেন ইন্টিগ্রেবল, এফ বাউন্ডেড, তো তোমরা এখনই বললে যে স্যার 1/f কে ইন্টিগ্রেবল হতে গেলে সবার আগে 1/f কে বাউন্ডেড দেখাতে হবে, তাহলে 1/f যদি বাউন্ডেড হয় 1/f অফ x, 1/f অফ x মানে 1/fx, আর কিছুই না, এটা বাউন্ডেড হবে? বাউন্ডেড হওয়া মানে এটাকে লেস দ্যান ইকুয়াল টু কিছু একটা দেখাতে হবে, বলো এটা কত হবে লেস দ্যান ইকুয়াল টু? less than or equal to 1/k. কেন? এটা 1, নিচেরটা হচ্ছে mod of fx, ভেঙে দিলাম, mod of 1/fx টা হচ্ছে mod 1 মানে দ্যাট ইজ 1 বাই mod of fx, mod of fx লেস দ্যান ইকুয়াল টু k, তাহলে 1 বাই mod of fx কি হবে?
মড এফ এক্স হচ্ছে লেস দেন ইকুয়াল টু কে, ব্যাপারটা বোঝো। তাহলে 1 বাই ভাগ করছি মড এফ এক্স, এটা কি হয়ে যায়? লেস দেন ইকুয়াল টু হয় কি? আর Greater than হবে। ইকুয়াল টু 1 বাই গ্রেটার দেন Greater ইকুয়াল টু than 1 বাই হবে। কে হয়ে যায়। তাহলে Greater গ্রেটার than দেন ইকুয়াল টু হচ্ছে, তো লেস দেন কোথায় হচ্ছে? আমি কি বোঝাতে পারছি না বিষয়টা? ক্লিয়ার? তাহলে 1 বাই এ বাউন্ডেড প্রমাণ করতে পারবে? এফ যদি বাউন্ডেড হয় 1 বাই এফ বাউন্ডেড হবে? ব্যাপারটা বোঝো। ধরো এফ একটা ফাংশন এক্স 0 থেকে 1 এ 1 বাই এফ এক্স প্রবলেম হয়ে যাবে। কেন প্রবলেম হয়ে যাবে? X যত not কাছাকাছি equal to যাবে, 0 হবে। যত ধরো 0 নট ইকুয়াল টু নিলাম, 0 কাছে নিলাম, তাও এটা বাউন্ডেড হবে কি? 0 যত কাছে হবে 1 বাই এক্স কি হয়ে যায়? আনবাউন্ডেড। যত 0 কাছে যাবে তত আনবাউন্ডেড আস্তে আস্তে বাড়বে, তাহলে এটা কিন্তু বাউন্ডেড, অথচ 1 বাই এফটা আনবাউন্ডেড। তাহলে এফ যদি বাউন্ডেড হয় তাহলে 1 বাই এফটা আনবাউন্ডেড হতেই পারে না। আগের যে আমি স্টেটমেন্টটা লিখলাম সেই স্টেটমেন্টটা কিন্তু ট্রু না। এবার ভালো করে দেখো স্টেটমেন্ট আমি কি লিখবো। তাহলে এফ যদি বাউন্ডেড হয় 1 বাই এফ কিন্তু বাউন্ডেড নাও হতে পারে। তার একটা উদাহরণ আমি দেখলাম। তাহলে 1 বাই এফ কে বাউন্ডেড হতে হবে সবার আগে, তাহলে বলতে পারবো যে এফ যদি ইন্টিগ্রেবল হয় তাহলে 1 বাই এফটা ইন্টিগ্রেবল হবে। তাহলে কি আছে স্টেটমেন্টটা, এবার গোটাটা লিখছি আমি, ঠিক আছে? ডিটেলস আগের বার আমি হাফ লিখেছিলাম, এবার গোটাটা। এফ হচ্ছে ক্লোজড এবি থেকে আর বি ইন্টিগ্রেবল। আচ্ছা, নন জিরো আমি বললাম না, কেন বললাম না? কারণ অলরেডি আমি যে কন্ডিশনটা দিব তার মধ্যে নন জিরো ব্যাপারটা চলে আসবে। ধরো ইফ দেয়ার এক্সিস্ট এ পজিটিভ রিয়াল নাম্বার কে, এরকম একটা পজিটিভ রিয়াল নাম্বার কে এক্সিস্ট করছে, সাচ দ্যাট এফএক্সটাকে গ্রেটার দ্যান ইকুয়াল টু কে হতে হবে, এটা মাস্ট ফর অল এক্স বিলংস টু ক্লোজড এবি। এটা হতেই হবে, না হলে হবে না। ভালো করে বোঝো, কে হচ্ছে একটা পজিটিভ রিয়াল নাম্বার, ধরো কে এর মান 1, তাহলে এফএক্স গুলো গ্রেটার দ্যান ইকুয়াল টু 1 হতে হবে। বা কে ধরো হাফ, এফএক্স গুলো গ্রেটার দ্যান ইকুয়াল টু হাফ। তাহলে এই যে কন্ডিশনটা, তার মানে কি এফএক্সটা লোয়ারে বাউন্ড কে দ্বারা, এফএক্স কে দ্বারা লোয়ারে বাউন্ড, এটা বলে দিতে হবে মাস্ট। এফএক্স তো ইন্টিগ্রেবল, ভালো কথা, এফএক্স যদি ইন্টিগ্রেবল হয় তাহলে এফএক্স কি হবে? এফএক্স আপারও বাউন্ড হবে, লোয়ারও বাউন্ড হবে, কিন্তু লোয়ারে পজিটিভ দ্বারাই বাউন্ডেড, এটা বারবার করে বলে রাখলাম। ধরো আমি যদি কোথাও বলি যে এফএক্সটা লেস দ্যান ইকুয়াল মড অফ এফএক্স লেস দ্যান ইকুয়াল টু কে, তাহলে মাইনাস কে থেকে এফএক্সটা প্লাস কে তে, তাহলে এফএক্সটা লোয়ারে বাউন্ড মাইনাস কে দ্বারা না, মাইনাস কে দ্বারা হলে হবে না, লোয়ারে বাউন্ড হতে হবে পজিটিভ রিয়াল নাম্বার দ্বারা। বুঝতে পারা গেছে? যদি পজিটিভ রিয়াল নাম্বার দ্বারা এফএক্সটা লোয়ারে বাউন্ড হয় তাহলেই আমরা বলতে পারবো যে 1 বাই এফ এটা ইন্টিগ্রেবল হবে। নন জিরো ব্যাপারটা আর বলার দরকার নেই, কেন জানো? কেন আমি নন জিরো বললাম না, যে এফটা নন জিরো হওয়ার দরকার নেই কেন? এই কন্ডিশনটা ভালো করে দেখো, এফএক্স গুলো সব সময় যে কোনো পজিটিভ রিয়াল নাম্বারের থেকে বড় বা সমান, তাহলে বলতো এফএক্স গুলো কি আর জিরো হতে পারে? না স্যার। বুঝতে পারা গেছে? এফএক্স গুলো কোনোদিনই আর জিরো হতে পারে না, কারণ বলেই দিয়েছি এফএক্স গুলো গ্রেটার দ্যান ইকুয়াল টু কে। ধরো এফএক্স বললাম এক্স কিউব, ইন্টারভালটা নিলাম -2 থেকে +2। ভালো করে দেখো, এফএক্সটা হচ্ছে এক্স কিউব, এক্স -2 থেকে +2। কে বলতে পারে এফএক্স এর আপার বাউন্ড আর লোয়ার বাউন্ড, যে কোনো একটা আপার বাউন্ড আর যে কোনো একটা লোয়ার বাউন্ড? সুপ্রিমামও দরকার নেই, একটা আপার বাউন্ড। -8 লোয়ার বাউন্ড আর 8 আপার বাউন্ড। -8 হচ্ছে লোয়ার বাউন্ড আর 8 হচ্ছে আপার বাউন্ড, তার মানে এফএক্স গুলো -8 থেকে 8 এর মধ্যে থাকে। তাহলে এফএক্স এর লোয়ার বাউন্ড হচ্ছে নেগেটিভ, যদি হয় তাহলে 1 বাই এফ ইন্টিগ্রেবল হবে? না স্যার, হবে না। হবে না। কেন হবে না? 1 বাই এফএক্স মানে 1 বাই এক্স কিউব, তো 1 বাই এক্স কিউব জানো একটা জায়গায় প্রবলেম হয়, কোন জায়গায় প্রবলেম হয়? -2 থেকে 2 তে, 0 তে। 0 তে প্রবলেম হবে।
1/fx 0-তে প্রবলেম হয়, আনডিফাইন্ড, ডিফাইনই করা যাবে না। তাহলে কি করে 1/f এর আমি বাউন্ডারি খুঁজবো? বাউন্ডারি খোঁজার জন্য আগে ডিফাইন হতে হবে, দেন তারপরে সেটা কোথা থেকে কার মধ্যে থাকছে কিনা চেক করবো। কিন্তু এখানে আনডিফাইন্ড, তাহলে এই জায়গাগুলো কেন এক্সিস্ট করছে, এই যে প্রবলেমটা এটা। কিন্তু যদি এরকম বলতাম যে fx-টা হচ্ছে এক্স স্কোয়ার, ঠিক আছে, fx-টা হচ্ছে এক্স স্কোয়ার। এবার ধরো fx-টাকে বললাম এরকম ভাবে, ধরো বললাম যে fx-টা না এক্স স্কোয়ার হলেও হবে না, এক্স স্কোয়ার হলেও কি বলতো 0 হয়ে যাচ্ছে না। fx-টা ধরো 1 প্লাস এক্স স্কোয়ার, কারণ এক্স স্কোয়ার হলেও কি বলতো তার লোয়ার বাউন্ডে 0 হয়ে যায়, 0 হলেও হবে না, পজিটিভ হতে হবে। 1 প্লাস এক্স স্কোয়ার সাপোজ fx-টা -2 থেকে 2-তে, ঠিক আছে। আচ্ছা, এবার fx এর একটা আপার বাউন্ড কি হবে? আর 5 5 একটা আপার বাউন্ড, আর লোয়ার বাউন্ড 5 না। ধরো x এর মান 0, তাহলে কি হবে? লোয়ার বাউন্ড মানে সব প্রত্যেকটা 1 স্যার 1 1, তাহলে fx-টা 1 থেকে 5 এর মধ্যে থাকবে। একটু সিম্পল জিনিস, কিন্তু fx-টা 1 থেকে 5 এর মধ্যে থাকবে। দেখো যদি বলো যে স্যার x এর মানটা -2 ধরবো, এটা তো আর ইনক্রিজিং ডিক্রিজিং না যে আস্তে আস্তে তুমি ছোট থেকে বড় করো তাহলে ইনক্রিজ হবে না। এটা ইনক্রিজিং বা ডিক্রিজিং এর ব্যাপার নেই, এটা হচ্ছে একবার ইনক্রিজ করবে একবার ডিক্রিজ করবে। কেন বলতো, এই যে -2 থেকে 0 অব্দি আলাদা, আবার 0 থেকে 2 অব্দি আলাদা। তাহলে এই ফাংশনটা 1 থেকে 5 এর মধ্যে থাকবে, এবং তার ফলে যেহেতু fx-টা গ্রেটার দেন ইকুয়াল টু 1, গ্রেটার দেন ইকুয়াল টু কে 1/fx এ কোনো সমস্যা হবে না। 1/f of x এখানে কোনো সমস্যাই হবে না, এটা বাউন্ডেড হয়ে যাবে। কোনো একটা কে এরকম পাবো, বা কোনো একটা কিছু পাবো, ঠিক আছে। যাই হোক, তো আমার এগুলো বক্তব্যটা আমি কেন দিলাম, আমার এই সমস্ত বলার উদ্দেশ্যই হচ্ছে যে 1/f এই ক্ষেত্রে বাউন্ডেড হবে, এবং তারপরে আমি সেটাকে ইন্টিগ্রেবল দেখাবো। প্রুফ একই জিনিস, আর কোনো চিন্তার কিছু নেই। এফ বাউন্ডেড কিনা, এফ কি হচ্ছে না হচ্ছে আর আমার অত বেশি দেখার দরকার নেই। আমি খালি এবার দেখব mod of 1/f of x, that is mod of 1/fx, that is 1/mod of fx। ক্লিয়ার? fx টা কত? গ্রেটার দেন ইকুয়াল টু কে। ভালো করে বোঝো, fx যদি গ্রেটার দেন ইকুয়াল টু কে হয়, তাহলে অলরেডি আমি বলেই ফেলেছি fx কোনদিন নেগেটিভ বা 0 হতে পারে না। fx যেহেতু গ্রেটার দেন ইকুয়াল টু কে, তাহলে অলরেডি এটা দেওয়া আছে যে fx কোনদিন 0 বা নেগেটিভ হতে পারে না। মডটা ইউজলেস, f এর উপর মডটা ইউজলেস, দরকার নেই। কেন? fx তো অলওয়েজ বলে দিয়েছি গ্রেটার দেন ইকুয়াল টু কে, কে যেখানে পজিটিভ রিয়েল নাম্বার, তাহলে fx কোনদিন নেগেটিভ হতে পারে না। মড দেওয়ার তো কোনো প্রয়োজনই নেই, কারণ মড অফ fx তাহলে অলওয়েজ fx হবে। তাহলে fx যদি লেস গ্রেটার দেন ইকুয়াল টু কে হয়, তাহলে 1/fx কি হবে? লেস দেন ইকুয়াল টু 1/k। কার জন্য? ফর অল x বিলংস টু ক্লোজড ab। অতএব 1/f ইজ বাউন্ডেড অন ক্লোজড ab। বোঝাতে পারলাম? ঠিক আছে, ফার্স্ট কাজ কমপ্লিট, এটাকে মিটিয়ে দিই। তাহলে 1/f আমরা দেখিয়ে ফেললাম বাউন্ডেড। নেক্সট কাজ হচ্ছে 1/f টাকে ইন্টিগ্রেবল দেখাতে হবে। খুব সহজ জিনিস। 1/f টাকে ইন্টিগ্রেবল দেখানোর জন্য আমরা একই রকম ভাবে আগের মতো কি করব, একটা এপসাইলন চুজ করে ফেলবো, একটা পজিটিভ এপসাইলন আমরা চুজ করে ফেললাম। যেহেতু f টা ইন্টিগ্রেবল বলে দিয়েছি, তাহলে কন্ডিশন ফর ইন্টিগ্রেবিলিটি থেকে কি বলতে পারি? দেয়ার এক্সিস্ট এ পার্টিশন, একেবারে আগের মতোই নাম দিলাম p ab এর উপর such that UPF, তাই তো, মাইনাস LPF লেস দেন
কে স্কোয়ার ইন্টু এপসাইলন। ক্যালকুলেশন বলার জন্য ধরো অনেকে কি হয় বলতো, যখন আমরা থিওরেমটা প্রমাণ করি না, তো তখন অনেকে বলে স্যার কে স্কোয়ার হবে না কি হবে স্যার, ভুলে গেছি, এত থিওরেম পড়ি, তো সেটা ভুলে যাওয়াটা স্বাভাবিক। তখন তোমরা এপসাইলন দিয়ে শুরু করবে, লাস্টে দেখে নেবে কত অ্যাডজাস্ট করতে হয়, এটা এপসাইলন দিয়ে শুরু করবে। এবার দেখে নেবে যে কত হয়, তখন দেখবে যে যদি নিচে 1/k স্কোয়ার হয়, তখন বুঝে যাবে যে 1/k স্কোয়ার হলে এখানে কে স্কোয়ার এপসাইলন আনতে হবে। তো এটা লাস্টে দেখে অ্যাডজাস্ট করা যায়, ঘাবড়ানোর কিছু নেই, ঠিক আছে। তো ওরকম অনেকে বলে স্যার আগে থেকে কি করে বুঝবো কে স্কোয়ার হবে কি হবে না, বা ভুলে যদি যায়, এরকম তো স্যার মুখস্থ করা যায় না। দরকার নেই, তোমরা এপসিলন দিয়েই করবে, লাস্টে তখন অ্যাডজাস্ট করে দিবে, একটু ফাঁকা জায়গা রেখে দিবে এখানে, এখানে যদি কিছু থাকে অ্যাডজাস্ট করে দিবে, বা এপসিলন বাই 2 হবে কিনা, 2 এপসিলন হবে কিনা, যেটা হবে সেটা অ্যাডজাস্ট করে নিবে, ঠিক আছে, ওটা লাস্ট মুহূর্তে বোঝা যায়। তো এখানে যেহেতু আমি থিওরেমটা জানি, আমার মুখস্থ হয়েছে মানে আগের থেকে লিখে ফেললাম, যাদের মুখস্থ নেই তারা বুঝতে পারে না যে কি করে অ্যাডজাস্ট করবো, তো সে লাস্টে করে দেয়, কোনো ঘাবড়ানোর কিছু নেই এটা। আচ্ছা, পি কে কি ধরবো, একই রকম x0 x1 x2 ডট ডট করে xn, ঠিক আছে, where a ইকুয়াল টু x0, তার থেকে x1 বড়, তার থেকে x2 বড়, এইভাবে চলতে চলতে সব থেকে বড় হচ্ছে xn, সেটাকে দিলাম b। কতগুলো জিনিস এবার ধরে নিব। ক্যাপিটাল এম আর কি ধরবো, সুপ্রিমাম অফ এফ এক্স, এক্স যেখানে এক্স আর মাইনাস 1 থেকে এক্স আর, স্মল এম আর ইনফিমাম অফ এফ এক্স, এক্স যেখানে এক্স আর মাইনাস 1 থেকে এক্স আর। আচ্ছা, আর কি ধরবো, ক্যাপিটাল এম আর ড্যাশ, কে বলতে পারে এটা কত হবে। আচ্ছা, ক্যাপিটাল এম আর ড্যাশ মানে এম এর উপর ড্যাশ, আর এর উপর না, কিন্তু সুপ্রিমাম অফ 1/fx 1/f of x, কারেক্ট। 1/f of x মানে কিন্তু 1/fx, ঠিক আছে, একই রকম, যেখানে x r মাইনাস 1 থেকে x r এ। আচ্ছা, স্মল এম আর ড্যাশ, এটাও হচ্ছে ইনফিমাম অফ 1/f of x। দেখো, আমি আজকে যে প্রপার্টি গুলো করাচ্ছি আমার মনে হয় তোমাদের সবার এটা মুখস্থ হয়ে যাবে, একই জিনিস করাচ্ছি, একই গদ, খালি ফাংশন গুলো একবার মড এফ হচ্ছে, একবার এফ স্কয়ার হচ্ছে, একবার মুখ হচ্ছে, তো মুখ হচ্ছে, এই চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। ফর এনি 2 পয়েন্টস, একটা আলফা একটা বিটা নিলাম, এক্স আর মাইনাস 1 থেকে এক্স আর, উই হ্যাভ mod of 1/f of alpha minus 1/f of beta। এই ইনইকুয়ালিটিটা ইম্পর্টেন্ট, এটা দেখেই আমরা বুঝতে পারবো যে সুপ্রিয়াম ইনফিমামের মধ্যে কি রিলেশনটা হবে, ঠিক আছে। আচ্ছা, 1/f of alpha মানে 1/f alpha, আর 1/f of beta মানে 1/f beta। আমার উচ্চারণটা শুনতে হবে, আমি কিরকম ভাবে উচ্চারণ করছি। 1/f of alpha ব্যাপারটা বুঝতে পেরে গেছে, আর 1/f alpha ব্যাপারটা সেম, 1/f of alpha আর 1/f alpha ব্যাপারটা কিন্তু একই। 1/f of beta 1/f beta, বলো যদি ক্যালকুলেশন করি, নিচে লসাগু গসাগু হবে, কি হবে নিচে, কে বলতে পারে, উপরে কত হবে, মড আছে তো, তাহলে এফ আলফা মাইনাস এফ বিটা, আর নিচে কত হবে, f alpha into f beta মড, নিচে মড হবে না, হ্যাঁ স্যার হবে। না স্যার হবে না। না না মানে হবে তো অবশ্যই, আমি বলছি মডটাকে আমি উঠিয়ে দিতে পারি, হ্যাঁ স্যার। এফএক্স গুলো সবসময় কি গ্রেটার দ্যান ইকুয়াল টু কে, মানে কোনদিন নেগেটিভ হতে পারে না, তাহলে মড উঠিয়ে দিতে পারি। আচ্ছা, এটা বুঝতে পারা গেছে তো, এটা কিন্তু এফ বিটা মাইনাস এফ আলফা, এফ বিটা মাইনাস এফ আলফা মড, আর এফ আলফা মাইনাস এফ বিটার মড একই। আচ্ছা, এবার বলো তাহলে এফ আলফা এফ বিটা, এখানে মড হতো কিন্তু উঠিয়ে দিলাম, কারণ এই যে বলে দিয়েছি এটা হচ্ছে নন নেগেটিভ। এবার এফ আলফা 1/f আলফা, 1/f আলফা কত হবে, লেস দ্যান ইকুয়াল টু 1/fx, লেস দ্যান ইকুয়াল টু কত, 1/k, তাহলে 1/f আলফা লেস দ্যান ইকুয়াল টু 1/k। সিমিলারলি 1/f বিটা লেস দ্যান ইকুয়াল টু আবার 1/k, তাহলে দাঁড়ালো লেস দ্যান ইকুয়াল টু 1/k স্কোয়ার ইন্টু ওপরে দাঁড়ালো এফ আলফা মাইনাস এফ বিটা।
বুঝতে পারলাম? তাহলে একবারে ডিটেলসে লিখে ফেলি। অতএব ফর এনি 2 পয়েন্টস আলফা বিটা এক্স আর মাইনাস 1 থেকে যদি এক্স আর এ হয়, তাহলে আমরা পাচ্ছি কি? আমরা পাচ্ছি mod of 1 by f of alpha এই যে minus 1 by f of beta less than equal to 8 1 by k square into mod of f alpha minus f beta 1 by f of alpha minus 1 by f of beta দেখো বোঝাতে পারছি কিনা, less than equal to 1 by k square into f alpha minus f beta। ঠিক আছে? আচ্ছা, নাও সুপ্রিমাম অফ, ভালো করে দেখো, 1 by f of alpha minus 1 by f of beta তার মড, যেখানে আলফা আর বিটাটা এক্স আর মাইনাস 1 থেকে এক্স আর এ আছে। কে বলতে পারে এই সেটটার সুপ্রিমাম কি হবে? একই লজিক, কি হবে? আর এফ আলফা মাইনাস এফ বিটা তার মডের উপর সুপ্রিমাম, যেখানে আলফা আর বিটাটা এক্স আর মাইনাস 1 থেকে এক্স আর এ আছে। বলো, একই জিনিস তো? উপরেরটা হবে এমআর ড্যাশ মাইনাস এম স্মল ক্যাপিটাল এমআর ড্যাশ মাইনাস স্মল এমআর ড্যাশ। ক্যাপিটাল এম আর ড্যাশ মাইনাস স্মল এম আর ড্যাশ, উপরেরটা কারেক্ট, আর নিচেরটা ক্যাপিটাল এমআর মাইনাস স্মল এমআর। ক্যাপিটাল এম আর মাইনাস স্মল এম। কার জন্য? আচ্ছা আচ্ছা ঠিক আছে, পরে একবার ডিটেইলস লিখে দিচ্ছি। এইবার এটাকে নাম দিচ্ছি 1। সেই 1 থেকে কে বড় হবে আর কে ছোট হবে? তাহলে ক্যাপিটাল এম আর ড্যাশ মাইনাস স্মল এম আর ড্যাশ লেস দ্যান ইকুয়াল টু কত হবে? 1 বাই কে স্কোয়ার। এই যে এটার সুপ্রিমাম ক্যাপিটাল এম আর ড্যাশ মাইনাস স্মল এম আর ড্যাশ লেস দ্যান ইকুয়াল টু 1 বাই কে স্কোয়ার ইনটু এটার সুপ্রিমাম। এটার সুপ্রিমাম মানে ক্যাপিটাল এম আর মাইনাস স্মল এম আর। কার জন্য? সবগুলো হচ্ছে আর এর মান 1 2 3 ডট ডট করে। বাস কাজ শেষ। এবার কি হবে? সো ইউ পি অফ 1 বাই এফ মাইনাস এল পি অফ 1 বাই এফ। ফর্মুলা কি? খুব সোজা, ক্যাপিটাল এম ওয়ান ড্যাশ মাইনাস স্মল এম ওয়ান ড্যাশ ইন্টু এক্স ওয়ান মাইনাস এক্স জিরো প্লাস ক্যাপিটাল এম টু ড্যাশ মাইনাস স্মল এম টু ড্যাশ ইন্টু এক্স টু মাইনাস এক্স ওয়ান প্লাস ক্যাপিটাল এম এন ড্যাশ মাইনাস স্মল এম এন ড্যাশ ইন্টু এক্স এন মাইনাস এক্স এন মাইনাস ওয়ান। আমরা জেনে গেছি এবার এই যে ইনইকুয়ালিটিটা করালাম সেখান থেকে কি বলতে পারি? ক্যাপিটাল এম ওয়ান ড্যাশ মাইনাস স্মল এম ওয়ান ড্যাশ আর এর মান 1 বসাচ্ছি, লেস দ্যান ইকুয়াল টু ক্যাপিটাল এম ওয়ান মাইনাস স্মল এম ওয়ান, একেবারে আগের মতো। না সরি, ভুল বললাম না, 1 বাই তার সাথে কত হবে? 1 বাই কে স্কোয়ার ইন্টু এক্স ওয়ান মাইনাস এক্স জিরো। ঠিক আছে, প্লাস আচ্ছা এটা কত হবে? এটা হবে হচ্ছে 1 বাই কে স্কোয়ার, আবার চলে আসলো, লেস দ্যান ইকুয়াল টু 1 বাই কে স্কোয়ার ইন্টু ক্যাপিটাল এম টু মাইনাস স্মল এম টু, আর তার সাথে গুণ আছে হচ্ছে এক্স টু মাইনাস এক্স ওয়ান। আচ্ছা লাস্টেরটা 1 বাই কে স্কোয়ার এম এন ড্যাশ মাইনাস স্মল এম এন ড্যাশ, এটা হচ্ছে ক্যাপিটাল এম এন মাইনাস স্মল এম এন ইন্টু সাব ইন্টারভালের লেন্থ দ্যাট ইজ এক্স এন মাইনাস এক্স এন মাইনাস ওয়ান। 1 বাই কে স্কোয়ার যদি আমরা কমন নিয়ে নিই কত পড়ে থাকবে? কে বলতে পারে? ইউ পিএফ মাইনাস পিএফ মাইনাস এলপিএফ। এলপিএফ। এবার ইউপিএফ মাইনাস এলপিএফ এই যে ধরে রেখেছিলাম কোথাও একটা, তো ধরো তোমরা বুঝতে পারছো না এখানে কে স্কোয়ার এক্সটা অ্যাড হবে কি হবে না। এবার দেখো বুঝে যাবে যে ওখানে কত ধরতে হবে, কারণ এখানে নিচে 1 বাই কে স্কোয়ার আছে, মানে এবার তোমরা ইজিলি বুঝতে পারবে যে আমাদের ধরতে হবে তাহলে এটা লেস দ্যান 1 বাই কে স্কোয়ার ছিল, আর কে স্কোয়ারটা কেটে দিব কে স্কোয়ার এপসাইলন। ঠিক আছে, পরে অ্যাডজাস্ট করে দিবে এই জায়গাতে, অসুবিধা নেই। অতএব 1 বাই এফ ইজ ইন্টিগ্রেবল। তাহলে এফ ইন্টিগ্রেবল হলেই যে 1 বাই এফ ইন্টিগ্রেবল হবে সেটা একেবারেই ট্রু না, এটা যাতে মাথায় থাকে। এফ ইন্টিগ্রেবল হলেই কি 1 বাই এফ ইন্টিগ্রেবল না,
সবার আগে 1/f টাকে এক্সিস্ট করতে হবে, তার পাশাপাশি থেকে বাউন্ডেড হতে হবে, তাহলে হবে। তাহলে f যদি ইন্টিগ্রেবল হয় তাহলেই কিন্তু 1/f ইন্টিগ্রেবল, এটা কিন্তু একেবারেই না, ট্রু না, এটা কিন্তু ফলস। কি হতে হবে, f টাকে ইন্টিগ্রেবল হতে হবে এবং এরকম একটা রিয়েল নাম্বার কে এক্সিস্ট করতে হবে পজিটিভ, যাতে করে fx গুলো সবসময় কি হচ্ছে, গ্রেটার দ্যান ইকুয়াল টু কে। তার মানে fx এর লোয়ার বাউন্ডটা পজিটিভ হতে হবে, f হ্যাজ এ পজিটিভ লোয়ার বাউন্ড, তাহলে হবে, না হলে হবে না। কিন্তু তাহলে বলতে পারবো, ইমপ্লাই করবে যে 1/f এটা হচ্ছে ইন্টিগ্রেবল। ক্লিয়ার? বোঝাতে পেরেছি? দেখো, হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ওকে, ধরো আমি যদি এরকম বলি, এবার এরকম 7, ধরো আমি বললাম যে দুটো ফাংশন নিচ্ছি, একটা f ab থেকে r, আরেকটা g ab থেকে r, ঠিক আছে? দুটো ইন্টিগ্রেবল। f ও ইন্টিগ্রেবল, g ও ইন্টিগ্রেবল ab এর উপর। তাহলে কি f বাই g এটা ইন্টিগ্রেবল হবে? ভাগ গুণফল ইন্টিগ্রেবল হয়, জেনে গেছি। ভাগফল কি ইন্টিগ্রেবল হবে? বলতে পারবো? নাম হতে স্যার পারে স্যার। হবে, স্যার G হবে হবে স্যার। হবে g নট ইকুয়াল টু 0 হবে। না, ব্যাপারটা স্যার g ইন্টিগ্রেবল হলে 1/g ইন্টিগ্রেবল হবে, তাহলে f ইনটু 1/g ইন্টিগ্রেবল হবে। না, g ইন্টিগ্রেবল হলে কি 1/g ইন্টিগ্রেবল হয়? f না স্যার, জি টাকে গ্রেটার দেন হ্যাঁ নিলন, 0 হতে হবে। হ্যাঁ মানে gx স্যার জি টাকে গ্রেটার দেন অর ইকুয়াল টু একটা কিছু হতে হবে। গ্রেটার দেন ইকুয়াল টু একটা কিছু মানে কি, কে একটা পজিটিভ রিয়েল নাম্বার পজিটিভ থেকে, মানে পজিটিভ জিটা রিয়েল দেখো নাম্বার হতে নিচে হবে। আছে, জিটা হচ্ছে 1/g, মানে এখানে এফটা কিছু নেই, এফটা হচ্ছে কোনো ব্যাপার নেই, কিন্তু জি এর একটা ব্যাপার আছে, যেহেতু 1/g হচ্ছে f ইন্টু 1/g। তো 1/g টা যদি ইন্টিগ্রেবল হয়ে যায়, তাহলে f ইন্টু 1/g ইন্টিগ্রেবল হবে গুণফল। এবার 1/g কখন ইন্টিগ্রেবল হয়? যখন জি এই যে আগের মতো, এই যে একবারে আগে গ্রেটার দ্যান ইকুয়াল টু k। gx গ্রেটার দ্যান ইকুয়াল টু কে হতে হবে। তাহলে একটু এক্সট্রা একটা কন্ডিশন হবে, এটা নরমালি বলা যায় না, ঠিক আছে? আগেরটারই করলারি এটা, আমি তাহলে এটা কিন্তু প্রুফ করাবো না। অ্যান্ড এবং এরকম একটা দেয়ার এক্সিস্ট এ পজিটিভ রিয়েল নাম্বার, ঠিক আছে, বললাম কে, such that gx টা হতে হবে গ্রেটার দেন ইকুয়াল টু কে for all x belongs to closed ab, ঠিক আছে? দেন f by g is integrable on closed ab। প্রমাণ তোমাদের বাড়ির কাজ, ডু ইয়োরসেলফ, আশা করি পারবে, খুব সোজা। জি যেহেতু ইন্টিগ্রেবল, জি এই কন্ডিশনটা ফুলফিল করছে, 1/g ইন্টিগ্রেবল হবে। আর 1/g যদি ইন্টিগ্রেবল হয়, f ইন্টিগ্রেবল, তাদের গুণফল ইন্টিগ্রেবল, তাদের গুণফল মানে কি, f ইন্টু 1/g মানে f/g, ঠিক আছে? লিখে ফেলবে নিজেরা। ধরো এই যে থিওরেমটা আমি বলেছিলাম, এই যে থিওরেমটা, f যদি ইন্টিগ্রেবল হয় তাহলে এরকম একটা পজিটিভ রিয়েল নাম্বার k যদি এক্সিস্ট করে, যাতে করে fx টা গ্রেটার দ্যান ইকুয়াল টু k, ঠিক আছে? fx টা যদি গ্রেটার দ্যান ইকুয়াল টু k হয় ফর অল x বিলংস টু ক্লোজড ab, তাহলে 1/f টা ইন্টিগ্রেবল। আচ্ছা ধরো আমি এখানে গ্রেটার দ্যান ইকুয়াল টু জায়গায় শুধু গ্রেটার দ্যান দিলাম, থিওরেমটা কি হোল্ড করবে? কোথাও সমস্যা হবে? না স্যার, কোথাও সমস্যা হবে না, কোনো অসুবিধা নেই। এখানে তো ইকুয়াল টু বসাবো না, এখানে যদি
গ্রেটার দ্যান এর জায়গায় আমি লাল কালি দিয়ে করছি, যদি এখানে শুধু গ্রেটার দ্যান ইকুয়াল টু গ্রেটার দ্যান হয় তো এখানে গ্রেটার লেস দ্যান হবে, বাকি এর কোনো সমস্যা নেই, 1/f টা বাউন্ডেড হবেই তো, একই ব্যাপার। তো অনেক জায়গায় কিন্তু গ্রেটার দ্যান এর জায়গায় গ্রেটার দ্যান ইকুয়াল টু থাকে, যদি গ্রেটার দ্যান থেকে ঘাবড়ানোর কিছু নেই, ভয় পাওয়ার কিছু নেই যে স্যার থিওরেম মনে হয় ভুল দিয়ে দিয়েছে পরীক্ষায়, না একেবারেই না। গ্রেটার দ্যান দেখো, কোনো একটা ফাংশন ধরো এফ যদি বাউন্ডেড হয় না, তাহলে এফ এক্স টা লেস দ্যান কেউ লেখে, আবার অনেক জায়গাতে লেস দ্যান ইকুয়াল টু কেউ লেখে, একই ব্যাপার। তুমি লেস দ্যানও লিখতে পারো, লেস দ্যান ইকুয়াল টু কেউ লিখতে পারো, কোনো সমস্যা নেই, এটা নিয়ে কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো এখানেও গ্রেটার দ্যান ইকুয়াল টু হোক বা গ্রেটার দ্যান হোক, কোনো সমস্যা নেই। আচ্ছা ধরো এবার এখানে গ্রেটার দ্যান 0 করলাম, কে এর জায়গায় 0, কে এর মানটা 0 নিলাম, তাহলে কি থিওরেমটা ট্রু হবে? বললাম দেখো, কে এর জায়গায় না স্যার, না স্যার, ওটা 1/q। এখানে কিন্তু কে এর জায়গায় যদি 0 করে দিই তাহলে কিন্তু এটা ট্রু হবে না, বুঝতে পারা গেছে? স্যার ওখানে তো কে টা বলেই দিয়েছেন পজিটিভ রিয়েল নাম্বার। এটা পজিটিভ রিয়েল নাম্বার না, সে তো বলে দিয়েছে। আমি যদি বলি কে এর জায়গায় ধরো পজিটিভ না বলে ধরো 0 হতে পারে কি পারে না, আমি বলছি ধরো এটা পজিটিভ না বলে বললো যে নন নেগেটিভ রিয়েল নাম্বার, তাহলে কি ট্রু হবে? ওটা তো অবশ্যই বলে দিন, নন নেগেটিভ মানে এখানে 0 হলে কি ট্রু হবে? না না স্যার, উদাহরণ, একটা উদাহরণ দিচ্ছি তাহলে দেখবে ক্লিয়ার হয়ে যাচ্ছে বিষয়টা। ধরো আমি একটা উদাহরণ দিচ্ছি, ধরো একটা এফ, একটা ফাংশন ক্লোজ 0 1 থেকে আর, হ্যাঁ, এফএক্স টা বললাম এক্স, যখন ওপেন 0, ভালো করে দেখো, সেখান থেকে ক্লোজড 1, কোন পয়েন্টটা বাদ গেল? শুধুমাত্র 0 পয়েন্টটা বাদ গেল, 0 তে বললাম 1, ভালো করে দেখো, খুব ঠান্ডা মাথায় ফাংশনটা পর্যালোচনা যদি আমরা করি, ফাংশনটা ইন্টিগ্রেবল, ফাংশনটা বাউন্ডেড, আমার কতগুলো প্রশ্ন আছে, ফাংশনটা কন্টিনিউয়াস, কি হবে ফাংশনটা? ছবি আঁকবো, স্যার ফাংশনটা বাউন্ডেড হবে। ফাংশনটা ছবি আঁকবো, এটা 0, দিস ইজ 1, 0 তে কত? 0 তে ভ্যালু হচ্ছে 1, এই যে 1, আর 0 পরে ফাংশনের ভ্যালু কত? এক্স, 0 পরে মানে একটু বাদ দিয়েছি দেখো এখানে, 0 তে 0 আর বাকি জায়গায় এক্স চলছে, এই ফাংশনটা বাউন্ডেড। কে বলতে পারে এর আপার বাউন্ড আর লোয়ার বাউন্ড কত হবে? আপার বাউন্ড মানে এমন একটা বাউন্ডারি, আপার বাউন্ড 1 হবে 1 আপার বাউন্ড হবে, আর লোয়ার লোয়ার বাউন্ড 0 0। আপার বাউন্ড 1 হবে, আপার বাউন্ড মানে আমি ইউ বলছি, ঠিক আছে, ইউ হচ্ছে 1 আর লোয়ার বাউন্ড 0, এই যে দেখো আস্তে আস্তে 0 এর কাছাকাছি যাচ্ছে, ফাংশন ছোট হতে হতে 0 এর কাছাকাছি, 0 তে টাচ করছে না কারণ 0 পয়েন্ট আবার 1 হয়ে যাচ্ছে, আর আপার বাউন্ড হচ্ছে এইটা, এটাও নিতে পারো এটাও নিতে পারো, একই ব্যাপার, এর বাইরে আর আসতে পারে না। তাহলে ফাংশনটা বাউন্ডেড, ফাংশনটা কি কন্টিনিউয়াস? না স্যার, কোথায় ডিসকন্টিনিউটি আছে? এক জায়গাতে আছে, ফাংশনটা কন্টিনিউয়াস, 0 এক জায়গাতে প্রবলেম আছে, এক্সেপ্ট 0। x ইকুয়াল টু 0 তে, ঠিক 0 তে প্রবলেম আছে। তাহলে ডিসকন্টিনিউটি ক জায়গায় আছে? এক জায়গাতে, একটাই পয়েন্ট। ফাইনাইট জায়গাতে, বলতে পারি f টা ইন্টিগ্রেবল, ফাইনাইট জায়গায় যদি ডিসকন্টিনিউটি থাকে তাহলে আমরা জানি না যে ফাইনাইট জায়গায় যদি ডিসকন্টিনিউটি থাকে কোন একটা ফাংশন ডিসকন্টিনিউয়াস, ইন্টিগ্রেবল, তাহলে f টা ইন্টিগ্রেবল হয়, তাহলে ফাংশনটা ইন্টিগ্রেবল, f তাহলে ইন্টিগ্রেবল। আচ্ছা এবার যদি তোমাদের বলি 1/f বের করো, 1/f কি বাউন্ডেড হবে? 1/f কিন্তু ডিফাইন করা যাবে, কেন ডিফাইন করা যাবে জানো? দেখো কোথাও 0 নেই, দেখো 0 যখন 0 তখন কিন্তু 1, আর যখন 0 থেকে বড় তখন কিন্তু x, কোনো সমস্যা হবে না, ডিফাইন করতে কোনো সমস্যা নেই, কিন্তু বাউন্ডেড হবে কি 1/f? বলো 1/f 1/x হবে,
যখন 0 লেস দ্যান x লেস দ্যান ইকুয়াল টু 1, আর যখন x এর মান 0 তখন কত হবে 1, তাহলে fx এর মান তখন 1 হয়ে যাবে, তাহলে 1/1 মানে 1। এবার তোমরা বলো এই ফাংশনটা কি বাউন্ডেড? হ্যাঁ স্যার বাউন্ডেড। মরে যাবে, গাল খেতে খেতে মরে যাবে। x এর 0 কাছাকাছি নিলাম, x এর মান এত নিলাম, তাহলে 1/x কত হবে? ওপরে উঠে যাবে, 1000 হবে। 1000 হবে না 10,000 হবে? 10,000। 10,000 হবে। x এর মান যদি আরো নিই কত হবে? বাড়তেই থাকবে স্যার, আনবাউন্ডেড বাড়তেই থাকবে, x যত 0 কাছাকাছি বাড়তে থাকবে, তো এটা বাউন্ডেড হবে? না স্যার। আনবাউন্ডেড। না স্যার। প্রবলেম কি হলো? এর লোয়ার বাউন্ডটা k এর মানটা 0 হয়ে গেল। আমরা কি জানি fx গুলোকে সব সময় গ্রেটার দ্যান k হতে হবে বা গ্রেটার দ্যান ইকুয়াল টু হতে পারে, কিন্তু এখানে k এর মানটা 0 হয়ে গেল। না তাহলে কিন্তু হবে না, লোয়ার বাউন্ড 0 হলে হবে না, লোয়ার বাউন্ড পজিটিভ হতে হবে, তাহলে কিন্তু হবে। এটা বুঝতে পারা গেছে? দেখো এখানে কন্ডিশনটা কি ছিল, যে লোয়ার বাউন্ডটা এখানে কিন্তু গ্রেটার দ্যান ইকুয়াল টু k ছিল, বা গ্রেটার দ্যান k হলে কোনো অসুবিধা নেই। কেটা কি? কেটা কিন্তু একটা পজিটিভ রিয়েল নাম্বার হতে হবে। যাই হোক, তো অনেক জায়গাতে অনেক রকম কোশ্চিন থাকে, তখন ছাত্ররা একটু কনফিউজ হয়ে যায় যে স্যার তো পজিটিভ দিয়ে করেছে, কিন্তু 0 যদি থাকে তাহলেও তো হতে পারে কি পারে না। আমি তার উদাহরণটা দিয়ে দিলাম যে লোয়ার বাউন্ড যদি 0 হয়ে যায় তাহলে কিন্তু হবে না। ক্লিয়ার? বোঝাতে পেরেছি? তাহলে এই গেল হচ্ছে ওভারঅল আমাদের সমস্ত ইন্টিগ্রেবলের মানে ইন্টিগ্রেশনের সমস্ত প্রপার্টি, যেগুলো তোমরা দেখো উচ্চ মাধ্যমিকে করে এসছো। যে এফ এর ইন্টিগ্রেশন হচ্ছে, তাহলে এফ স্কয়ার ইন্টিগ্রেশন করা যায়, হট করে আমরা গুণ করে দিই, গুণের ইন্টিগ্রেশন করা যায়, ভাগের ইন্টিগ্রেশন করা যায়। হ্যাঁ, ভাগেরটা একটা সার্টেন কন্ডিশনের আন্ডারে। তো এগুলো আমরা অলরেডি উচ্চ মাধ্যমিকে করে এসেছি। নেক্সট আমরা কি করব? নেক্সট আরো কতগুলো জিনিস আমরা এর পরের দিন করব, আজকে এই অবধি থাক। নেক্সট দিন আমরা দেখবে, ধরো ইন্টিগ্রেশন অনেক সময় আছে 0 to 2fx, তো আমরা অনেক সময় করি না এরকম, এটা dx দিলাম, 0 to 1 fx dx প্লাস 1 to 2 ভেঙে নিই না অনেক সময় সুবিধার জন্য। তো এরপরের দিন আমরা ওটাই দেখবো, যে এরকম ভাবে যদি ইন্টিগ্রেশন a to c fx dx প্লাস c to b fx dx থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা কেন সেটাকে a to b ইন্টিগ্রেশন fx dx দেখতে পারি। কারণটা আমরা এর পরের দিন করব, যেগুলো তোমরা অলরেডি উচ্চ মাধ্যমিকে করে এসছো, কিন্তু তোমরা রিজনটা জানো না যে কেন করতে পারি, হট করে আমরা কেন পার্টে পার্টে ভেঙে নিতে পারি। তো থিওরেম গুলো এবার আমরা নেক্সট দিন সব আলোচনা করব। ঠিক আছে, বুঝতে পারলাম? আজকে এই অবধি থাক, কারো যদি কোনো কোশ্চেন থাকে আমাকে বলতে পারো।